আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফলাফান, তোমরা কি অবস্থা, ভালো কেমন আছো? যারা 9-10-এর বাচ্চারা আছো, যারা কেবল 9-এ উঠেছো বা 10-এ উঠেছো, বা যারা পরীক্ষা দেবা, যাদের টেস্ট পরীক্ষার সামনে, যাদের আইসিটি প্রথম অধ্যায় আছে, ঠিক আছে, নবম দশম শ্রেণীর আইসিটি প্রথম অধ্যায় নিয়ে আছে কথা হবে। যে অধ্যায়ে আমি থাকবো পুরো অংশ জুড়ে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এই চ্যাপ্টারটা আসলে মজাদার চ্যাপ্টার, তুমি যদি পড়তে পারো ওই টিচারের কাছে, ঠিক আছে। চ্যাপ্টারে অনেক সাল আছে, অনেক সাল তোমাকে কেউ পড়াই দিবে না সাল, বাট আমি প্রত্যেকটা লাইন পড়াই দেবো। যে কোনো এমসিকিউ যে জায়গায় হোক, বাংলাদেশের যে জায়গায় হোক, তুমি এখান থেকে 100% কমন পাবা। এমন এমসিকিউ না যে পারবা না তুমি। চলো আমি শুরু করতে পারি। প্রথমে আমি চ্যাপ্টারটা, ঠিক আছে, অন্য এক ধরনভাবে পড়াবো। চ্যাপ্টারটা আমি কিন্তু এলোমেলোভাবে পড়াবো, পরে দেখা লাস্টে গুছাবো। চলো আমি শুরু করি। সবার আগে সে টপিকটা পড়বো, সেটা হচ্ছে আমাদের নিজস্ব আমার হাতে করা নোট, ঠিক আছে। প্রথমে আমরা পড়ব বিজ্ঞানী নিয়ে। কয়েকটা বিজ্ঞানী আছে প্রথম দিকে, ঠিক আছে। এই বিজ্ঞানী কে কত সালে জন্মাইছে, কত সালে মারা গেছে, একটু পড়ে রাখবো। অতটা ইম্পর্টেন্ট না, বাট চলে আসতে পারে। দেখো, চার্লস ব্যাবেজ, এই হচ্ছে ব্যাবেজ, হচ্ছে বস। আসলে চার্লস ব্যাবেজ এই কিন্তু বস ছিল। এর হাত দিয়েই আসলে আমাদের আধুনিক কম্পিউটার আসছে। যদি কোশ্চেন করা হয় আধুনিক কম্পিউটারের জনককে, তাহলে কি বলবা? চার্লস ব্যাবেজ। কি বলবা বাবারা? আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে আমাদের চার্লস ব্যাবেজ, ঠিক আছে। কারণ ব্যাবেজ যেহেতু বস, বসরা কম্পিউটারই তো আবিষ্কার করবে, ঠিক তো। আসো, তাহলে চার্লস ব্যাবেজের জন্ম কত সালে? 91 সালে জন্ম, 1791, অনেক আগে। 1871 শেষ। মনে রাখবা, ব্যাবেজ 91-এ জন্ম, 91-এ জন্ম, 91-এ জন্ম, এবং 71 সালে যুদ্ধ করতে যা মারা গেছে, তাই মনে রাখবা, ঠিক আছে। তাহলে 71-এর যুদ্ধে মারা গেছে। তা চার্লস ব্যাবেজ হচ্ছে জন্ম কত সালে? 91 সালে জন্ম, 71 সালে শেষ, 71-এ শেষ, ঠিক আছে। তাহলে 71-এ শেষ। অ্যাডা লাভলেসে আসো। অ্যাডা লাভলেস 15-এ জন্ম। অ্যাডা লাভলেস 15, অ্যাডা লাভলেস 15, এবং অ্যাডা লাভলেস পাদু খেয়ে মেরে গেছে, ঠিক আছে। অ্যাডা লাভলেস একটা মাইয়া, সে পাদু খেয়ে মেরে গেছে। পাদু মানে 5-2। এবার আসো জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল কী করেছিল? যখন জন্মাইছিল তখন সে তাকাল ছিল। কী করেছিল? তাকাল ছিল, এবং তাকানোর পরে সে সূর্য দেখে মেরে গেছে। আবারও বলছি, ম্যাক্সওয়েল জন্মানোর পরে তাকালছে মানে 3-1-এ জন্ম, এবং সূর্য দেখে বা শান দেখে মেরে গেছে। শান মানে 7-9, বা সূর্য মানে 7-9। তাহলে 7-9 সালে মারা গেছে, তাকিয়ে সূর্য দেখে মারা গেছে। তাকিয়ে মানে 3-1, তাহলে সূর্য দেখে মানে হচ্ছে 7-9। জগদীশ চন্দ্র বসু, এ বসু ছিল বাঙালি বিজ্ঞানী। কি বিজ্ঞানী? বাঙালি। যেহেতু বাঙালি, আর বাঙালি তো ভাব জানো বেশি, বাঙালির ভাব বেশি, তাই ভাব বেশি। জন্মানোর পর থেকে ভাব লাই, তা জন্মাইছে কত সালে? পাটলাই, সরি। জগদীশ চন্দ্র বসু যেহেতু বাঙালি, আর বাঙালিরা পাটলাই, তাহলে পাটলিয়া জন্মাইছে। পাট মানে 5-8, পাট মানে 5-8। আর যেহেতু বাঙালি পাট লিবে, পাট মানে কি হবে? অবশ্যই শেষ হয়ে যাবে, ঠিক না। যে পাট লিবে তাতে শেষ হয়ে যাবে, ঠিক না, ধ্বংস হয়ে যাবে। তাহলে শেষ হয়ে গেছে, তাহলে 37-এই শেষ, 37-এই শেষ। স্টিভ জবস। দেখো, জবস, বিল গেটস এবং হচ্ছে বানাস, এই তিনজনের জন্ম কিন্তু একই সালে। 5-5, 5-5, 5-5। তাহলে আমরা বলবো গেট বানানোর জব পেয়েছি। যে গেট বানানোর জব, তোমাদের সুবিধার্থে আমি লিখে দিয়েছি। এই যে গেট বানানোর জব। গেট মানে বিল গেটস, বানানো মানে বানাসলি, আর জব মানে স্টিভ জব। তাহলে এরা জন্ম কত সালে? 5 সালে। তাহলে মনে রাখবা, এই তিনজন হচ্ছে পাপি। তাহলে গেট বানানোর জব যেহেতু পেয়েছি, আমি ভালো জব পাইনি, তাই আমি পাপি। আমি মনে হয় পাপি হ্যাঁ জন্মগ্রহণ করেছি রে ভাই। আমি গেট বানানোর জব পাচ্ছি, অন্য কোনো জব না ভাই, হ্যাঁ। তাহলে গেট বানানোর জব পেয়েছি, ঠিক আছে। তার আমি পাপি মানে 5-5, তাহলে পাপি হ্যাঁ জন্মালছি, তাই তিনজন পাপি হ্যাঁ জন্মালছি, ঠিক আছে। এবং স্টিভ জবস কিন্তু অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা, একটু পরে পড়াবো। তোমরা এভাবে মনে রাখবা ভাইয়া, সে আপেল বেচার জব পেয়েছে। কিসের জব পেয়েছে? আপেল বেচার জব পেয়েছে। আপেল এর প্রতিষ্ঠাতা কিন্তু স্টিভ জবস। তাহলে আপেল বা অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা কে ছিল? স্টিভ জবস। তাহলে অ্যাপেল এর প্রতিষ্ঠাতা 1-1 মেরেছে, তাহলে অ্যাপেল 11-তে মেরেছে। অ্যাপেলের প্রতিষ্ঠাতা 11-তে মেরেছে, অ্যাপেলের মানুষ 11-তে মেরেছে। অ্যাপেল 1-1 মানে অ্যাপেল 11। বিল গেটসের এখনও মৃত্যু হয়নি ভাইয়ারা। বানাসলির এখনও মৃত্যু হয়নি, কারণ সে বাইরে চলে এসেছে। আর মার্ক জুকারবার্গ এরও কিন্তু মৃত্যু হয় নাই। দেখো কত জন, ঠিক আছে, মনে রাখবা 8 জন মিনা বানালছে। কতজন মিনা বানালছে? তাহলে 8ই জুন জন্মগ্রহণ করেছে কে? বানাসলি। তো টিমোথি জন বানাসলি কত সালে জন্মগ্রহণ করেছে? 8ই জুন 1995 সালে। মানে রাখবে 8 জন মিলা জন্মালছে। তাহলে 8 বানাস কি বানাস, মানে 8 জন মিনা বানালছে। বানাসলি কি বানালছে? 8 জন মিলা বানালছে, মানে 8ই জুন, জুন মেলে জুন। মার্ক জুকারবার্গ
14, তাহলে মার যুগার বাঘ 14, মার যুগার বাঘ 14 এবং হচ্ছে 84, 14 84, 14 84, তাহলে মার যুগার বাঘ 14ই মে জন্মগ্রহণ করেছে, 84-তে মারা গেছে। এবার আসি। দেখো এটা পড়ার আগে আমরা একটু ডিটেলস পড়ে আসি, ঠিক আছে? একটু আমরা ডিটেলস পড়ে আসি। কোথা থেকে? চলো আমরা একটু প্রথমে যাব অধ্যায়ের। যদি বলা হয় পৃথিবীর সম্পদকে, পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের ওপর পৃথিবীতে কিছু আছে না, তাই পৃথিবীর সম্পদ সাধারণ মানুষ। বাট 21 শতকের সম্পদ বলে কিন্তু জ্ঞান, এই 21 শতকে জ্ঞান ছাড়া চলবে না, ঠিক আছে না? যে মানুষ মূর্খ তার কোনো দাম নাই। তো 21 শতকে আসা বুঝে 21 শতকের সম্পদ কিন্তু জ্ঞান, খুবই সাবধান। তাই পৃথিবীর সম্পদ কিন্তু সাধারণ মানুষ, আর 21 শতকের সম্পদ কি আলটিমেটলি কি জ্ঞান, ঠিক আছে? 21 শতকে পৃথিবী কি ভিত্তিক হবে বলো তো? 21 শতকের পৃথিবীর অর্থনীতি আসলে জ্ঞান ভিত্তিক হবে। আমি আবারও বলতেছি, 21 শতকের পৃথিবী কিন্তু জ্ঞান ভিত্তিক অর্থনীতি হবে। যদি বলে পৃথিবীর অলিখিত নিয়ম কি, পৃথিবীর অলিখিত নিয়ম হচ্ছে আন্তর্জাতিকতা। তো যদি বলা হয় পৃথিবীর অলিখিত নিয়ম কোনটা, আমরা বলবো আন্তর্জাতিকতা, ঠিক আছে? দেখো শিল্প বিপ্লব কত সালে হয়? 18 থেকে 19, মানে 1888 থেকে 19 শতাব্দী হচ্ছে শিল্প বিপ্লব। তাহলে শিল্প বিপ্লব কত সাল? 1888 থেকে 19। তাহলে শিল্প বিপ্লব, শিল্প মানে 17-র পর থেকে শুরু, শিল্প বিপ্লব 17-র পর থেকে শুরু। যা বলবো সব লিখে ফেলবা, 17-র পরে হয় 18 আর হয় 19। এবার আসো 21 দশকে এসে আমরা দুইটা বিষয় শুরু করেছি, একটা গ্লোবালাইজেশান, একটা ইন্টারলাইজেশান। কোশ্চেন করবে 21 শতকে এসে আমরা কয়টি বিষয়ে শুরু করেছি? দুইটা বিষয়, একটা গ্লোবালাইজেশান, একটা ইন্টারলাইজেশান। এই গ্লোবালাইজেশান এবং ইন্টারলাইজেশান এই দুইটি বিষয় কি করেছেন? আমাদের ত্বরান্বিত করেছেন আইসিটি। তাহলে এই দুটি বিষয়কে ত্বরান্বিত করেছে কে? আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ঠিক আছে? এবার আসো বিজ্ঞানী চার্লস ব্যাবেজ। তাহলে আধুনিক কম্পিউটারের জনককে, যে কম্পিউটারের জনক সে অবশ্যই বস। আর বসকে, বস মানে ব্যাবেজ, বস মানে ব্যাবেজ। আর যদি কোশ্চিন করতো পার্সোনাল কম্পিউটারের জনককে, তখন তুমি স্টিভ জবস দিতা। কি দিতা? স্টিভ জবস। আমরা পরে পাবো। এই চার্লস ব্যাবেজ ছিল ইংরেজ প্রকৌশলী এবং গণিতবিদ। আরে ভাই, কম্পিউটার আবিষ্কার করতে হলে গণিত সম্পর্কে তো জানতেই হবে, তো সে ছিল ইংরেজ প্রকৌশল এবং গণিতবিদ। তাহলে চার্লস ব্যাবেজ মানে মনে রাখবো 1 আর হচ্ছে 2, 1 আর 2। 1 মানে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, মুখে বলো 1 মানে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, আর 2 মানে হচ্ছে ডিফারেন্সিয়েট ইঞ্জিন। কি বললাম? 1 মানে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, 2 মানে হচ্ছে ডিফারেন্সিয়েট ইঞ্জিন। এগুলো কি ইঞ্জিন? এগুলো হচ্ছে গণনা যন্ত্র। এগুলো কি যন্ত্র ভাইয়া? এগুলো হচ্ছে গণনা যন্ত্র। কি যন্ত্র? আমি আবারও বলছি, এগুলো হচ্ছে গণনা যন্ত্র। তাই অ্যানালিটিক্যাল ইঞ্জিন তিনি আবিষ্কার করেনি, বাট নামে গণযন্ত্রের পরিকল্পনা করেছিলেন। আবারও বলছি, চার্লস ব্যাবেজ কিন্তু 1 নাম্বার লিয়ে পরিকল্পনা করেন, 1 নাম্বার লিখে করেন পরিকল্পনা করেন। তা চার্লস ব্যাবেজ 1 2 1 2, 1 মানে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নিয়ে পরিকল্পনা, আর 2 মানে হচ্ছে ডিফারেন্সিয়েট ইঞ্জিন আবিষ্কার করেন। এরপরে আসো অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস মনে রাখবা, অ্যাডা মানে অ্যালগরিদম, আর লাভ মানে হচ্ছে প্রেম, লাভ মানে প্রেম, প্রেম থেকে প্রোগ্রামিং। তাহলে অ্যাডা লাভলেস, অ্যাডা থেকে অ্যালগরিদমের জনক, আর লাভ মানে হচ্ছে লাভলেস থেকে লাভ, আর লাভ মানে হচ্ছে প্রেম, আর প্রেম থেকে প্রোগ্রামিংয়ের জনক। আসলে অ্যাডা লাভলেস ছোটোকাল থেকে তার মায়ের কারণে, কার কারণে? মায়ের কারণে সে গণিতে আর বিজ্ঞানে অনেক আগ্রহী হয়ে ওঠেন। অ্যাডা লাভলেস হচ্ছে কবি লর্ড বাইরনের কন্যা। কার কন্যা? কবি লর্ড বাইরনের কন্যা। তা যদি বলে অ্যাডা লাভলেসের বাপের নাম কি? কবি লর্ড বাইরন, ঠিক আছে? আশা করতেছি অ্যাডা লাভলেস পারা যাবে। এবার জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তাহলে ম্যাক্সওয়েল, দেখো মানুষ যদি ভালো বল করে, আমরা বলি না ওয়েল ওয়েল গুড, ভালো বল, ভালো বল করছো, গুড বল বা ওয়েল বল। তাহলে ওয়েল, ম্যাক্সওয়েল, ওয়েল মানে হচ্ছে বল, তাহলে ভালো বল করছে। বল মানে কি? তিনি তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেছিলেন। তাহলে যেমনি বল পাবা, বল ভাইলা, বল মানে কি? ওয়েল, ওয়েল ভালো বল, ভালো বল, ভালো বল। মনে রাখবা বল তার সাথে মানে একটা বার্তা, বল বার্তা। তাহলে ম্যাক্সওয়েল ভালো বল করছে, ওয়েল বল, ওয়েল বল, বল থেকে বার্তা। তিনি বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা সৃষ্টি করেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে ম্যাক্সওয়েল তিনি কিন্তু সম্ভাবনা সৃষ্টি করেন, সম্ভাবনা সৃষ্টি করেন, সম্ভাবনা সৃষ্টি করেন। বাট বিনা তারে বার্তা প্রেরণে সফল হন, কিন্তু এর সম্ভাবনা তৈরি করেন, বাট এই সফল হয় কিন্তু আমাদের বসু। বসুর স থেকে সফল হয়, বসুর ব থেকে স থেকে কি হয়? সফল হয়। এবং বলেছে বাঙালি বসু, এ ব থেকে হচ্ছে বাঙালি, আর স থেকে সফল হয়। জগদীশ চন্দ্র বসু, বসু ব থেকে বাঙালি, আর স থেকে সফল হয়। তিনি ছিলেন বাঙালি বিজ্ঞানী। কি ছিলেন? বাঙালি বিজ্ঞানী।
দেখো বলছে গুগলি এলবো মার্কনি, গুগলি মানে গুয়ের মতন নাম, ঠিক আছে, গুয়ের মতন নাম। এ গুগলি এলবো মার্কনি কী করেছিলেন, অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে তথ্য এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সার্বজনিক স্বীকৃতি পান। তাহলে সফল হন কিন্তু থেকে বসু থেকে সফল হন। আর ম্যাক্সওয়েল কিন্তু সম্ভাবনা তৈরি করেন, আর স্বীকৃতি পায় কিন্তু মার্কনি। বলছে আমার যেহেতু গুয়ের মতন নাম, আমাকে স্বীকৃতি দেন। কী করে দেন, স্বীকৃতি দেন। আবার এবার গু কিসে গু, ইটালি মানে ইটেগু, কিসে গু ভাইয়া, ইটেগু। এ গুগলি এলবো মার্কনি ছিল ইটালিক বিজ্ঞানী। যেহেতু সে স্বীকৃতি পায় তাই জন্য তাকে বলা হয় বেতার যন্ত্রের আবিষ্কারক। কারণ বেতার যন্ত্র দিয়েই তো এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণ করা হয়, ঠিক তো? তাহলে বেতার যন্ত্রের আবিষ্কারক কিন্তু গুগলি এলবো মার্কনি। গুয়ের মতন নাম, একে যেহেতু আবিষ্কারক বলে দিলাম। তাহলে গুয়ের মতন নাম দিয়েছে কে, বাপ মা, ঠিক না? বাপ মা তো নাম দেবে, আর বাপ মার মনে হয় তার কেটে গেছিলো, তার থেকে বেতার, তার থেকে বেতার, ঠিক আছে। এবার আসো, ইলেকট্রনিক্সের বিকাশ হয় কত সাল, দশকে, 20 দশকে। 20কে বাংলায় লেখো, বয়হিসি, বয়হিসি তালবর্ষ। এই তালবর্ষ থেকে হচ্ছে ভাইয়া শতক, দশক না, আমি আবারও বলছি, বয়হিসি তালবর্ষ থেকে হচ্ছে 20। বেশিরভাগ এই অধ্যায়ে যত দশক সব পাবা 20 দশক, যত পাবা সব দেখবা 20 দশক। তাহলে 20 দশকে কিন্তু ইলেকট্রনিকের আবির্ভাব ঘটেছে। দেখো মেইন ফ্রেম কম্পিউটার আবিষ্কার করেছে কে, IBM কোম্পানি। এটা কোথাকার কোম্পানি, এটা যুক্তরাষ্ট্রের বা আমেরিকার কোম্পানি বা ইউএসের কোম্পানি। তাহলে আমেরিকার কোম্পানি হচ্ছে ইউএসএ। তাহলে IBM, এই যে লাস্টে ম, এম, এম থেকে হচ্ছে মেইন ফ্রেম, লাস্টে ম, ম থেকে হচ্ছে মেইন ফ্রেম। তাহলে IBM কোম্পানি কি আবিষ্কার করেছে, মেইন ফ্রেম কম্পিউটার আবিষ্কার করেছে। দেখো টমলিনসন ইমেইল কন, তা টমলিনসনের জনক কে, টমলিনসন কিসের জনক, ইমেইলের জনক। তাহলে ইমেইলের জনক কে, টমলিনসন। টমলিনসন ইমেইল কন, টমলিনসন ইমেইল কন। এবার বলছে স্টিভ জবস, মনে আছে সে কিসের জব পেয়েছে, সে আপেল বেচার জব পেয়েছে। কি বেচার, আপেল বেচার জব পেয়েছে। কিসের জব পেয়েছে বাবারা, আপেল বেচার জব পেয়েছে। তাহলে স্টিভ জবস মনে রাখবা তার পার্সোনাল কি, আপেল কম্পিউটার, আপেলের জনক। সে আপেল বেচে কীভাবে, পার্সোনালি আপেল বেচে, কাউকে শেয়ার দেয় না। তাহলে পার্সোনালি আপেল বেচে, তাহলে পার্সোনাল কম্পিউটার জনককে স্টিভ জবস। আর আধুনিক কম্পিউটার জনককে চার্লস ব্যাবেজ, মনে আছে? সে ওর তার দুই বন্ধু, দুই বন্ধুর নাম হচ্ছে জজনিয়াক আর হচ্ছে রোনালদো, রোনালদো ওয়েইন, ঠিক আছে, ওয়েইন। তাহলে দুই বন্ধু ছিল, একজন ছিল জজনিয়াক, স্টিভ জজনিয়াক, আর রোনালদো, রোনালদো উইন। মিলে কি করে, অ্যাপেল নামে একটা প্রতিষ্ঠান চালু করেন। তাহলে সে আর তার বন্ধু, তার মিলে কয়জন বলো তো, 3 জন। সে আর তার দুই বন্ধু, অর্থাৎ মোট 3 জন মিলে, 3 জন মিলে কিন্তু আলটিমেটলি আমাদের আবিষ্কার করা হয়েছিল কি, অ্যাপেল নামক একটা প্রতিষ্ঠান। বিল গেটস এই কিন্তু মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা কিন্তু বিল গেটস। দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তোমরা কাজ শিখবা, ঠিক আছে না? তারপর মাইক্রোসফট MS এক্সেল শিখবা, মানে মাইক্রোসফট এক্সেল শিখবা। তোমরা পাওয়ার পয়েন্টের কাজ শিখবা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এগুলো প্রত্যেকটা মাইক্রোসফট কোম্পানি, অর্থাৎ বিল গেটসের কি এগুলো কিন্তু প্রতিষ্ঠান। দেখো স্যার টিমোথি জন বার্নার্স-লি, বার্নার্স-লি আমরা বলবো কি বানাস, বলবো HTTP বানাস। কি বানাস, WWW বানাস। তাহলে কি বলবো, বানাস লিখে কি বলবো, কি বানাস, HTTP বানাস। কি বানাস, WWW বানাস, ঠিক আছে। HTTP পূর্ণরূপ জানতে হবে, আর WWW পূর্ণরূপ জানতে হবে। আমি একটু লিখে দিই, ঠিক না? তাহলে দেখো HTTP এর পূর্ণরূপটা আমি লিখে ফেললাম। HTTPর পূর্ণরূপ কি, HTTPর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো তো, www এর জনককে, www এর জনক হচ্ছে আমাদের, সরি, www এর পূর্ণরূপ কি, ডাব্লুতে ওয়ার্ড, ডাব্লুতে ওয়াইড, আর ডাব্লু মানে হচ্ছে ওয়েব। তাহলে প্রথম কথা ওয়ার্ড, পরেরটা পারে না, ওয়াইড, 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 তারপরে হচ্ছে ওয়েব কিন্তু, ঠিক আছে। ওয়েব 3টা অক্ষর 3 নম্বরে। এবার মার্ক জুকারবার্গ সে এবং তার 4 বন্ধু মিলে কিন্তু ফেসবুক বানাইছিল। তাহলে কতজন বন্ধু ছিল, 5 বন্ধু, সে এবং তার 4 বন্ধু। দেখো 4 বন্ধু, আমরা সকলেই জানি মার্ক জুকারবার্গ হচ্ছে ফেসবুকের জনক। যেহেতু 4 বন্ধু, তাই 2004 সালে, কত সালে, 2004 সালে 4ই ফেব্রুয়ারি এই মার্ক জুকারবার্গ এবং তার 4 বন্ধু মিলে ফেসবুক বানাইছে। মনে রাখবা 4 বন্ধু, তাই 2004 সালে 4ই ফেব্রুয়ারি, 4 সালে 4ই ফেব্রুয়ারি। এবার চলো আমরা আরেকটা টপিক পড়বো, সেই টপিকটা হচ্ছে, সেই টপিকটা কি বলো, আচ্ছা দাঁড়াও, সেই টপিকটা হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, ঠিক আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখা পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকগুলো আছে। ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, লাইকি আছে, লিঙ্কডইন আছে, ঠিক আছে। তাছাড়া এবং আছে আমাদের টিকটক।
তোমরা লাইকি আর টিকটক এই পাশে লিখে রাখবা, ঠিক আছে। বাট সব থেকে যোগাযোগ মাধ্যম দুইটা, জনপ্রিয় মাধ্যম হচ্ছে দুইটা। কয়টা? তাহলে সব থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে দুইটা, পরিচিত দুইটা, একটা ফেসবুক, একটা হচ্ছে টুইটার। এখন এই দুইটা যদি থাকে তাহলে কি দেবা? একটা থাকলে ফেসবুক দিবা, দুইটা থাকলে দুইটা দিবা। ফেসবুক মানে কি www.facebook.com, টুইটার মানে কি www.twitter.com, যেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। ইনস্টাগ্রাম মানে www.instagram.com এবং লিঙ্কডইন মানে www.linkedin.com। আসো ফেসবুক। ফেসবুক আমরা শিখলাম একটু আগে 2004 সালে 4 ফেব্রুয়ারি আবিষ্কৃত হয়, পড়া শেষ। আচ্ছা টুইটার, টুইটারকে প্রকাশ করা হয় এক্স দ্বারা। টুইটারের অপর নাম হচ্ছে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট। আমি আবারও বলতেছি, মাইক্রো ব্লগিং ওয়েবসাইট। কেন মাইক্রো ব্লগিং ওয়েবসাইট বলা হয়? কারণ এখানে মনের ভাব প্রকাশ করা হয়, তাই এটাকে বলে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট। ভাই টুইটার কার সাথে সম্পর্কিত জানো? টুইট, টুইটার মানে টুইট, টুইটার মানে টুইট। দেখো টুইটারে সর্বোচ্চ কত পর্যন্ত ক্যারেক্টার লেখা থাকে? টুইট মানে কি? টুইট মানে হচ্ছে অক্ষর। যারা 9-এর ছেলেপেলে আছো তারা 280 পড়বা, 280, 140 কেটে দিবা। আর যারা এবার পরীক্ষা দিবে, অর্থাৎ 10-এ আছে যারা, যারা 10-এ আছে তারা 140 পড়বা, ঠিক আছে। তারা 280 কেটে দিবা। তাহলে 9-এর ছেলেরা 280 পড়বা আর 10-এর ছেলেরা 140 পড়বা। টুইটারে সর্বোচ্চ 140 অথবা 280 পর্যন্ত ক্যারেক্টার লেখা থাকে, এই ক্যারেক্টারকে বলা হয় টুইট। তো টুইটারে টুইট থাকে, টুইট মানে অক্ষর। 140 হতে পারে, 140 10-এর লেগে, আর 9-এর ছেলের লেগে 280 অক্ষর, ঠিক আছে। দেখো টুইটারে আছে ফলোয়ার, একটা আছে ফলো। তা যারা আমাকে ফলো করে তারা হচ্ছে ফলোয়ার বা অনুসারী, ঠিক আছে। দেখো আমি একটা ফেসবুকের, ধরো ফেসবুকে একটা আমার গ্রুপ আছে, আমি হচ্ছে ফলোয়ার, মানে আমাকে যারা ফলো করে। আর যে সকল মেম্বারগুলো থাকে তারা হচ্ছে ফলো। তাহলে ফলো করে যারা মেম্বার তারা হচ্ছে ফলো, তারা আমাকে ফলো করে। আর যারা আমাকে ফলো করবে তারা হচ্ছে ফলোয়ার। আর ফলোয়ার সবসময় ভাই একজন পরিচালক, ফলোয়ার শান্তি একজনই হয়। বাট গ্রুপ যদি অনেকগুলো বন্ধু মিলে গ্রুপ করে তাহলে অনেকগুলো বন্ধুর কী হবে? ফলোয়ার থাকবে। তাহলে ফলো মানে যারা আমার মেম্বার, ঠিক আছে, গ্রুপ মেম্বার। আশা করতেছি পারবা। আসো ইনস্টাগ্রাম, তাহলে মনে রাখবা 10টা গ্রাম। কয়টা গ্রাম? 10টা গ্রাম। তাহলে ইনস্টাগ্রাম আবিষ্কার হয় 2010 সালে। তাহলে ইনস্টাগ্রাম মনে রাখবা, এইভাবে মনে রাখবা, মনে রাখবা আমি মার্কেটিংয়ের জন্য অন্যতম বড় প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম। আমি মার্কেটিং করতে গেছি, কেনাকাটা, এটা কেনাকাটা হবে, ঠিক আছে, কেয়া কাটা হয়ে গেছে। তাহলে কেনাকাটার মার্কেটিং করতে গেছি কোথায়? গ্রামে। আমি আবারও বলছি, কেনাকাটার মার্কেটিং করতে গেছি গ্রামে, ঠিক আছে। সেখানে আমি ছবি তুললাম, ভিডিও বানালাম, তাদেরকে ভুয়া ভুয়া গল্প বললাম যেহেতু মার্কেটিং করছি, এবং আমি সেখানে রিলস বানালাম ওগুলো দিয়ে, ছবি ভিডিও গল্প এগুলো দিয়ে রিলস বানালাম, এবং আমি হ্যাশট্যাগ দিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে। এবং হ্যাশট্যাগ দেওয়া হয় কোথায়? ইনস্টাগ্রামে। হ্যাশট্যাগ দিয়ে কোনো কিছু খোঁজা হয়, তাহলে কোনো কিছু অনুসন্ধান করতে হলে ইনস্টাগ্রামে কী লাগে? হ্যাশট্যাগ দেওয়া লাগে। তা 2010 সালে 10টা গ্রাম, 10টা গ্রাম আমি কেনাকাটা করতে গেলাম, কেনাকাটার মার্কেটিং, অর্থাৎ কেনাকাটার মার্কেটিং করতে গেলাম গ্রামে। সেখানে গল্প বললাম, ছবি তুললাম, ভিডিও তুললাম, সেটা রিলস বানালাম, এবং আমি হ্যাশট্যাগ দিলাম। আশা করতেছি পেরে যাবা। যারা 10-এ আছো তাদের এই লিঙ্কডইনটা বাদ। বাট যারা 9-এ আছো, যারা 9-এর ছেলেরা আছে, কেবল যারা 9-এ উঠছো তাদের ক্ষেত্রে লিঙ্কডইনটা পড়তে হবে, তাদের ক্ষেত্রে হবে লিঙ্কডইনটা পড়তে হবে। দেখো লিঙ্কডইন কত সালে আবিষ্কার হয়? 2003 সালে। তাহলে লিঙ্কডইন 3, লিঙ্কডইন 3, লিঙ্কডইন 3। তাহলে লিঙ্কডইনে 2013 সালে আবিষ্কার করা হয়। আসলে লিঙ্কডইনে কী হয় জানো? লিঙ্কডইন একটা ব্যবসার জায়গা, ঠিক আছে, ব্যবসার সামাজিক মাধ্যম। যারা ব্যবসা করে বা ব্যবসা খুঁজে বা যারা চাকরি খুঁজে, ঠিক না, তাদের জন্য লিঙ্কডইন লাগবে। 2000 লিঙ্কডইন 3, তাই 3 সালে আবিষ্কার হয়। এখানে চাকরি খোঁজা হয়, পেশাগত যোগাযোগ তৈরি করা যায় এবং ব্যবসায়িক নেটওয়ার্ক গঠন করা হয়। কারণ ব্যবসায়িকরা ব্যবসা খুঁজে, চাকরিজীবীরা চাকরি খুঁজবে। ব্যবসায়িকরা তাদের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতা শেয়ার করবে, সে অনুযায়ী তারা চাকরি পাবে। বিশ্বের সবথেকে বড় পেশাদার মাধ্যম তাহলে কোনটা? তাহলে পেশা পাইছি মানে কি দিব? লিঙ্কডইন। আর ডিজিটাল মার্কেটিং করে, যে মার্কেটিং করবো গ্রামে যায়, মনে আছে না? গ্রামে ইনস্টাগ্রাম। আশা করছি তোমরা পেরে যাবা। তাহলে আমাদের এই অংশটুকু আসলে পড়াশোনা শেষ। এবার আমাদের একটা অংশ বাকি আছে, সেই অংশটুক হচ্ছে কি জানো? আচ্ছা চলো এবার আমরা সাল পড়ে আসি এখান থেকে। 1991 সালে আমরা শিখেছি চার্লস ব্যাবেজ 1 মানে অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি সে পরিকল্পনা করেন, বাট তার অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করেছিল কিন্তু লন্ডন বিজ্ঞান জাদুঘর। আবারও বলতেছি, তাহলে অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করেছিল কে? লন্ডন বিজ্ঞান জাদুঘর। দেখো লন্ডনের 9 থেকে হচ্ছে 91 সালে, বিজ্ঞানের 9 থেকে 91 সালে, বিজ্ঞানীর 9 থেকে 91 সালে। তাহলে 91 বা 91 সালে কিন্তু
লন্ডন বিজ্ঞান জাদুঘর চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা তৈরি করেন। দেখো চার্লস ব্যাবেজ এবং অ্যাডা লাভলেস দেখা করেছিল কত সালে? 1833 সালে। তাহলে 3-3 দেখা করিয়ে দিন, আমরা কি বলবো? 3-3 মানে 33 সালে। তাহলে 3-3 দেখা করিয়ে দিন। তাহলে চার্লস ব্যাবেজ এবং অ্যাডা লাভলেস এই দুজন দেখা করেছিল কত সালে? 33 সালে। অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে যদি তুমি কাজে লাগাতে চাও তাহলে তোমার প্রোগ্রামিং লাগবে। তাই অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণা নিয়ে আসেন কত সালে? 33 সালে। ঠিক আছে, তার দুজন দেখা করেছিল, দিয়ে এই কথাটা বলেছিল। চার্লস ব্যাবেজ দেখো 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 1840 সালে কি করেন? চার্লস ব্যাবেজ তার অ্যানালিটিক্যাল ইঞ্জিন নিয়ে তুরিন বিশ্ববিদ্যালয়, কোন বিশ্ববিদ্যালয়? তুরিন বিশ্ববিদ্যালয়ে তার বক্তব্য দেয়। তাহলে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেয় কিন্তু তুরিন বিশ্ববিদ্যালয়ে। অ্যাডা লাভলেস তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে, অ্যাডা লাভলেস বলছি কেন? চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেয় কত সালে? 1840 সালে, 40 সালে। ঠিক আছে না? তাহলে কি দেয়? 40 সালে বক্তব্য দেয়। ঠিক আছে, তাহলে চুদির ভাই বক্তব্য দেয়। চুদির ভাই কি দেয়? বক্তব্য দেয়। চুদির ভাই মানে 40, খারাপ ভাবে মানা। তো চুদির ভাই বক্তব্য দেয়, চুদির ভাই মানে 40 সালে। আসো অ্যাডা লাভলেস মারা যাওয়ার পরে, অ্যাডা লাভলেস কিন্তু অ্যানালিটিক্যাল ইঞ্জিন নিয়ে কিন্তু কথাবার্তা বলছিল, তিনি প্রোগ্রামিংয়ের ধারণা নিয়ে আসেন। অ্যাডা লাভলেস মরে যাওয়ার পরে প্রায় 100 বছর, মনে আছে না? পাদু খেয়ে মরে গেছে। তো 52 সালে মরেছে। তুমি এরপর থেকে যদি গণো 100 বছর গণো, 53 সাল হবে। 1852 সালে মরে যাওয়ার পরে প্রায় 100 বছর, 1953 সালে তার নোট প্রকাশিত হয়। কিসের নোট? অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির যে ধাপ, এই ধাপের নোট প্রকাশিত হয়। মনে থাকবে? দেখো জগদীশ চন্দ্র বসু সেলা বাঙালি ছিল। জগদীশ চন্দ্র বসু, মনে আছে? বসু ব থেকে বাঙালি স থেকে সফল হয়। কিসে সফল হয়? এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে সফল হয়। মনে আছে? কেন সফল হয়েছিল জানো? কারণ সে নাপা খাইয়াছিল। কী খাইছিল? নাপা মানে 9-5। নাপা মানে 9-5 সালে সে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে সফল হয়েছিল। কিসের লেখা সফল হয়? মানে একবার নাপা খাওয়ার পরে সফল হয়েছিল। ঠিক আছে, বুদ্ধি খুলে গেছে। এবার চার্লস ব্যাবেজ, গল্প বললাম দেখলে। এবার আসি, বেতার যন্ত্র বা রেডিও যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি পায়। দেখো স্বীকৃতি পায় কিন্তু আলটিমেটলি স্বীকৃতি দেওয়া হয় 97 সালে। আবারও বলতেছি, স্বীকৃতি কিন্তু পায় কিন্তু স্যার স্যামুয়েল, মনে আছে? এই গুগলিয়েল বা মার্ক নিয়ে পেয়েছিল, মনে নাই? মনে আছে অবশ্যই, নিশ্চয়ই, যে গুয়ের মতন নাম, তাই স্বীকৃতি পেয়েছিল। তাহলে স্বীকৃতি পায় কত সালে? স্বীকৃতি 97, স্বীকৃতি 97 সালে। মুখে বলছো না? তাহলে সব কিন্তু লেখা লাগবে পাশে। তাহলে স্বীকৃতি দেওয়া হয় 97 সালে। এবং স্বীকৃতি দিয়েছে কোন কোম্পানি? আইই। বলছে আমি আইই, আইই মানে আমি স্বীকৃতি দিয়েছি। ঠিক আছে, একটু স্মার্ট বোঝো নি? তাই বলছে আইই। তাহলে আইই, আই মানে হচ্ছে ইনস্টিটিউট, ই মানে ইলেকট্রনিক্যাল, সাবধান, ইলেকট্রনিক্যাল। আর ই মানে হচ্ছে ইলেকট্রনিক, আর ই মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং। বাট মাঝে কিছু আছে। ইনস্টিটিউট বসার পরে একটা প্রিপোজিশন বসে অফ, তারপরে ইলেকট্রিক্যাল বসে, এরপরে আবার বসে অ্যান্ড বসে। আমরা জানি দুইটা লেখার পরেই অ্যান্ড দিতে হয়, কারণ 3 নম্বরে যে অ্যান্ড বসে, তোমরা সকলে এই জিনিসটা জানো। তাহলে ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স না, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এবার আসো, ইন্টারনেট প্রোটোকল বা আইপি ব্যবহার করে কিন্তু আরপানেট আবিষ্কৃত হয়। তো যদি বলা হয় আরপানেট আবিষ্কৃত হয় কি করে? আরপানেট আইপি, আরপানেট ইন্টারনেট প্রোটোকল। তাহলে ইন্টারনেট প্রোটোকল বা আইপি ব্যবহার করে কিন্তু আরপানেট আবিষ্কার করা হয়। কত দশক? তালবর্ষ থেকে 20, বয়সী তালবর্ষ থেকে শতক। তাহলে 20 শতক, 60-74 দশক। তাহলে 20 শতকে বা 60-74 দশকে আইপি বা ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেট আবিষ্কার করা হয়। দেখো 71 সালে আরপানেটে, 71 আরপানেট। তাহলে 71 সালেই আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপনের সূচনা হয়। আর সূচনা করেন কিন্তু টমলিনসন। কে করেন? টমলিনসন, ইমেইলের জনক, জানি না? টমলিনসন ইমেইল কন। তাহলে 71 সালেই আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপনের সূচনা হয়। ঠিক আছে, এটা করেন টমলিনসন। এবার আসো, অ্যাপেল কোম্পানি নামে একটা প্রতিষ্ঠান চালু হয় কবে সালে? তাহলে অ্যাপেল 1, তাহলে অ্যাপেল 1 এপ্রিল। তাহলে অ্যাপেল কোম্পানি চালু হয় 1 এপ্রিল, কত সালে? 1976 সালে। কত সালে বাবারা? 76 সালে। অর্থাৎ যুদ্ধের 5 বছর পরে, 5 বছর পরে, অ্যাপেলের পর থেকে 5 বছর পর, অ্যাপেলের পর থেকে যুদ্ধের 5 বছর পর,
5 বছর সালে কি হয়, 5 বছর পরে 76 সালে কি হয়, অ্যাপেল নামক একটা প্রতিষ্ঠান চালু হয়। দেখো সাধারণ যে সকল কম্পিউটার এগুলো মূলত বিট ব্যবহার করে, আমি আবারও বলছি সাধারণ কম্পিউটার কী করে, শুধুমাত্র বিট ব্যবহার করে। আর যেগুলো কোয়ান্টাম কম্পিউটার এগুলো কোয়ান্টাম বিট বা কিউবিট ব্যবহার করে। আমি আবারও বলছি সাধারণ কম্পিউটার মূলত বিট ব্যবহার করে, আর কোয়ান্টাম কম্পিউটার কোয়ান্টাম বিট বা কিউবিট, কোয়ান্টাম বিট বা কিউবিট ব্যবহার করে। আর সাধারণ বিট বা মূলত বিট ব্যবহার করে শুধুমাত্র 0 এবং 1 ধারণ করা সম্ভব, বাট কোয়ান্টাম বিট বা কিউবিট ব্যবহার করে 0 এবং 1 এরা একসঙ্গে ধারণ করা সম্ভব। আশা করতেছি বুঝেছো। দেখো আইবিএম কোম্পানি কত সালে পার্সোনাল কম্পিউটারে অপারেটিং সিস্টেম তৈরির জন্য মাইক্রোসফটকে দায়িত্ব দেয়? দেখো আইবিএম 81 সালে দায়িত্ব দেয় পার্সোনাল কম্পিউটারে। আমরা জানি অপারেটিং সিস্টেম ছাড়া কোনো কিছুই চলবে না। আইবিএম অপারেটিং সিস্টেম তৈরি করেন। এ তৈরি করার জন্য কাকে দায়িত্ব দেয়? ওই যে মাইক্রোসফটকে দায়িত্ব দেয়, অর্থাৎ বিল গেটসের কোম্পানিকে দায়িত্ব দেয়। বিল গেটসের কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন, ঠিক আছে। তাহলে আইবিএম 81 আইবিএম অপারেটিং সিস্টেম দিয়ে তুমি ইনস্টল করবা, কোনো কিছু আনইনস্টল করবা, সব কিছু লাগে অপারেটিং সিস্টেম দিয়ে। তোমাদেরকে 2 অধ্যায়ে পড়াবো আইসিটি, ঠিক আছে। দেখো আসো এইচটিটিপি কত সালে আবিষ্কৃত হয়? তাহলে এইচটিটিপি 89 সালে কিন্তু এইচটিটিপি আসে, অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আবিষ্কৃত হয়। দেশে কয়টা চিনি কল আছে বলো তো? তাহলে চিনি কল 15 বল, কি বলবো? চিনি কল 15 বল। তাহলে চিনি কল আছে দেশে 15টা। একটু পরে আমরা এগুলো ডিটেলস শিখবো, ঠিক আছে, জাস্ট দেখতে থাকো কী করছি। ইএমটিএস ইলেকট্রনিক মানি ট্রান্সপোর্ট সিস্টেম, তাহলে কি বলতো ইএমটিএস মানে কি? ইলেকট্রনিক মানি ট্রান্সপোর্ট সিস্টেম। এর মাধ্যমে কি হয়, 1 মিনিটে বা 60 সেকেন্ডে 50,000 পর্যন্ত টাকা পাঠানো যায়। তাহলে ইএমটিএসের মাধ্যমে কি করা যায়? 1 মিনিটে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। কথা বোঝা গেল? এবার আসো, বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ স্যাটেলাইট 1 প্রেরণ করা হয়? বাংলাদেশ স্যাটেলাইট 1 প্রেরণ করা হয় কততম দেশ হিসেবে? আরে ভাইয়া স্যাটেলাইট 57 এবং এটা কত সালে প্রেরণ করা হয় এবং এটা কত তারিখ ছিল? তাহলে 12 তারিখ ছিল। কত ছিল? 12 তারিখ, ঠিক আছে। 12 তারিখ আছে, যেহেতু স্যাটেলাইট 1 একের পরে লাগাবা 2, একের পরে লাগাবা 1 2 মানে একবার স্যাটেলাইট 1 মানে 1 2, তাহলে 1 2 মে মানে 12 মে 2018 সালে। এই যে স্যাটেলাইট, তোমাদের লাইট 18 বছর বয়সে হবে, তাহলে 18 বছর বয়স হবে 2018 সাল। 2024 সালে প্রণীত একটি ইন্ডেক্সে 193টা দেশ, পৃথিবীতে মোট দেশ আছে 195টা, এর মধ্যে জাতিসংঘভুক্ত হচ্ছে 193টা, 2টা জাতিসংঘভুক্ত নয়। এই 193 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু 100তম। বাংলাদেশ ভাইয়া হাফ সেঞ্চুরি নামাইলে কি হবে বলো তো? সেঞ্চুরি নামাইলে কি হবে না? তাহলে ইন্ডেক্সে 193টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? 100তম। এবার আসো, দেখো কি বলছে এখানে। দেখা বলছে আইটিইউ কর্তৃক প্রণীত। তাহলে আইটিইউ মানে কি? পুনরূপ জানতে হবে। আই মানে ইন্টারন্যাশনাল, বেশিরভাগ ক্ষেত্রে দেখবা আই মানে ইন্টারন্যাশনালই হয়। ইন্টারন্যাশনাল, টি মানে টেলিকমিউনিকেশন, আর ইউ মানে হচ্ছে ইউনিয়ন। তাহলে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন কর্তৃক প্রণীত আইডিআই 2024 সংস্করণে। আইডিআই মানে কি? আই মানে আইসিটি, ডি মানে ডেভেল পয়েন্ট, আর আই মানে ইন্ডেক্স। 2024 এর সংস্করণে বাংলাদেশকে 100-র মধ্যে কত নাম্বার দিয়েছে দেখো তো? তাহলে এই কর্তৃক আর এর সংস্করণে বাংলাদেশ পেয়েছে 100-র মধ্যে 62তম। বাংলাদেশ সব থেকে কম পেয়েছে, বুঝলা? তাহলে বাংলাদেশ কত হয়েছে? 62 নাম্বার পেয়েছে। বাংলাদেশ সব থেকে কম। দেখো যেগুলো নিম্ন মধ্যম আয়ের দেশ সেটাও কিন্তু বাংলাদেশের 62 নাম্বার থেকে বেশি পেয়েছে। দেখো 2.8 বেশি পেয়েছে, অর্থাৎ তারা পেয়েছে 64.8%। 64.8%। তাহলে বাংলাদেশ থেকে কত বেশি পেয়েছে? 2.8% বেশি পেয়েছে, 8%, ঠিক আছে। তাহলে বাংলাদেশ পেয়েছে 62, বাট নিম্ন মধ্যম দেশ পেয়েছে কিন্তু 64.8%। আসো, এশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দেশগুলো কত পেয়েছে? অনেক পেয়েছে, অনেক, 72.3%। তাহলে 62 কোথায়, 77.3% কোথায়? অনেক বেশি। তাই বলা হয় বাংলাদেশের অবস্থান অনেক কম, এদের থেকে অনেক কম। তাহলে এশিয়া এবং প্রশান্ত মহাসাগর, সাগর থেকে 77.33, সাগর 77.33, ঠিক আছে। তাহলে 77.33 পেয়েছে এরা, এদের থেকে বাংলাদেশ অনেক কম পেয়েছে, 62 পেয়েছে। বাংলাদেশের অনেক উপরে অবস্থান করছে কারা? তাহলে স ম ভ, কারা অবস্থান করছে? স ম ভ। তাহলে বলবো স ম ভ।
তাহলে এরা বাংলাদেশের অনেক অপর অবস্থান করছে। স থেকে শ্রীলঙ্কা, ম থেকে মায়ানমার, ম থেকে মালদ্বীপ, ভ থেকে ভিয়েতনাম, আর ভ থেকে হচ্ছে ভুটান। আশা করতেছি তোমরা এই জিনিসটা পারবা, ঠিক আছে। এবার আমাদের আলাদা টপিক শুরু হবে, ঠিক আছে। আমরা অনেক কিছু শেষ করেছি, চলো শুরু করে আলাদা টপিকটা। আচ্ছা, আলাদা টপিক আমি আরেকটা ভিডিওতে পড়াবো, ঠিক আছে, পার্ট 2 এ পড়াবো। আমি আইলা গেছি আরেকটা টপিকে পড়াচ্ছি, ঠিক আছে, এখানে রেখে দিছি। তোমরা পার্ট 2 অবশ্যই দেখবা, তাহলে আমি একসাথে মার্চ করে দেবো, ঠিক আছে, একসাথে করে দেবো ভিডিও। তাহলে দেখো, শিখতে হবে এখন ই লার্নিং। ভাইয়া, ই লার্নিং এর পূর্ণরূপ কি? ই লার্নিং মানে হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। কি লার্নিং? ইলেকট্রনিক লার্নিং। ইলেকট্রনিক নিক 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 নিক, বারবার বলতাছি, নিক নিক্স না, অন্য কিছু না, চেঞ্জ করবে কিন্তু, বারবার বলতাছি ভাইয়া। তাহলে ই লার্নিংয়ের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কোনটা যদি আমি বলি, দেখো, ই লার্নিং মানে হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। এক নাম্বার কথা, ই লার্নিং সনাতন পদ্ধতির পরিপূরক, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিকল্প নয়। বিকল্প হলে তোমাকে স্যারে বলতো তুই অনলাইন থেকে ক্লাস করে নিস, আমার স্কুলে আসতে হবে না, প্রাইভেটে আসতে হবে না, কথা বোঝনি? সনাতন মানে হচ্ছে পুরানো। তাহলে ই লার্নিং কিন্তু সনাতন পদ্ধতির পরিপূরক, পরিপূরক, এটা কিন্তু বিকল্প নয়। যদি ই লার্নিং থেকে একটা কোশ্চেন করতে বলে, তা তোমাকে এই কোশ্চেনটা দিবে, ঠিক আছে। আবারও বলতেছি ভাইয়ারা, তাহলে ই লার্নিং সনাতন পদ্ধতির পরিপূরক, কিন্তু বিকল্প নয়। এরপরে ইম্পর্টেন্ট কোনটা? এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, ই লার্নিং আলটিমেটলি ই লার্নিংয়ে কী নাই জানো? মানবিক অংশটুকু নাই। আমি আবারও বলতাছি, ই লার্নিংয়ে মানবিক অংশটুকু নাই, তাই যান্ত্রিক বলে মনে হয়। তাহলে ই লার্নিংয়ের পুরাটাই যান্ত্রিক, এখানে মানবিক অংশটুকু নাই। তাহলে এই অংশগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন চলো আমরা শুরু করি ই লার্নিং জিনিসটাকে। দেখো, পৃথিবীর জ্ঞান অর্জনের একটি নির্দিষ্ট বা সুনির্দিষ্ট পদ্ধতি দীর্ঘদিন থেকে মোটামুটি একইভাবে কাজ করে আসছিল, ঠিক আছে। আমি আগে পড়াইলি, একবার রিডিং মাইরা দিই তোমাদের, তারপরে শর্ট করবো এবং আমার নোটটা দেখাবো, ঠিক আছে। এগুলো কিছুই না বাবারা। তাহলে আলটিমেটলি একইভাবে কাজ করে আসছিল, অর্থাৎ মানুষ একইভাবে শিখতো। সারেরা পড়াতো, পোলাপান শিখতো, এইভাবে চলতো। আর যখন আইসিটি চলে এলো, যখন তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নতি হলো, কিন্তু এখন কিন্তু আমাদের পড়ার ধরন চেঞ্জ হয়ে আছে। অনেকে জুমে পড়ে, অনেকে অনলাইনে স্যারে ক্লাস করে, কোর্স করে, এখন অনেকে আবার স্যারের কাছে পড়তে যায়, ঠিক আছে না, অনেকে মাল্টিমিডিয়ার মাধ্যমে পড়ে। তাহলে প্রত্যেকটা কিছু কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে সেই পদ্ধতির এক ধরনের পরিবর্তন হতে শুরু করেছে, এবং ই লার্নিং এর মতো কিছু শব্দের সঙ্গে আমরা পরিচিত হতে শুরু করে দিয়েছি। ই লার্নিং শব্দটার অর্থ আমরা পারি। এখন আসো, আমরা পাঠদান করার জন্য আমরা ই লার্নিং কিসের মাধ্যমে করতে পারি? কোশ্চেন করবে। সিডি রোম, দেখবা ছোটো ছেলেদের কবিতা পড়ায় বিভিন্ন, ঠিক আছে, সিডি রোমের মাধ্যমে একই জিনিস বারবার বাজে, ঠিক আছে, দেখেছো তোমরা অবশ্যই নিশ্চয়ই। তাহলে সিডি রোমের মাধ্যমে, ইন্টারনেট ছাড়া ই লার্নিং করা যাবে না, তাহলে ই লার্নিং লাগবে। ব্যক্তিগত নেটওয়ার্ক, ঠিক আছে, যেমন ব্লুটুথ হতে পারে, তারপরে তোমার হতে পারে ওয়াইফাই, এমবি, এগুলো ব্যক্তিগত নেটওয়ার্ক, কিংবা টেলিভিশন চ্যানেল। দেখবা টেলিভিশন চ্যানেলে অনেক শিক্ষামূলক প্ল্যাটফর্ম আছে, যারা বিভিন্ন কী করে, ব্রডকাস্ট করে। তাহলে আমরা কিসের মাধ্যমে ই লার্নিং করতে পারি? এক নাম্বার সিডি রোম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক এবং টেলিভিশন চ্যানেলের মাধ্যমে। এবং এই পরেরটা পড়া পড়েছি আমরা। উদাহরণ হিসেবে বলা যায়, দেখো, শ্রেণীকক্ষে বিজ্ঞানের একটা বিষয় পড়ানোর সময় অনেক কিছু হাতে কলমে দেখানো সম্ভব নয়। ধরো শ্রেণীকক্ষে একজন স্যার বিজ্ঞানের সূর্যগ্রহণ পড়াচ্ছেন, চন্দ্রগ্রহণ পড়াচ্ছেন। স্যার কি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখাতে পারবে শ্রেণীকক্ষে? না। তার জন্য তার লাগবে মাল্টিমিডিয়া অথবা ই লার্নিং। সে মাল্টিমিডিয়ার মাধ্যমে এ সকল জিনিসকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, মানে সে ইন্টারেক্টিভ করতে পারে। তাহলে ই লার্নিংয়ের মাধ্যমে কিন্তু একটা ক্লাসকে বা একটা পাঠদানকে অসাধারণভাবে ইন্টারেক্টিভ করা যায়, আকর্ষণ প্রবক করা যায়। কথা বোঝা গেছে? এবার আসো, দেখো কি বলছে। আমরা সবাই জানি বাংলাদেশ একটা বৃহৎ জনগোষ্ঠী, জানি, সবাই জানি। সেই কারণে শিক্ষার্থীর অসংখ্য বিপুল, নানা ধরনের অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকার কারণে আমাদের দক্ষ শিক্ষকের অভাব আছে। আমাদের শিক্ষার উপকরণ নাই বললেই চলে। আমাদের ল্যাবরেটরি কম, আমাদের ফলে হাতে কলমের এক্সপেরিমেন্ট করার সুযোগ খুবই কম। তাহলে হাতে কলমের এক্সপেরিমেন্ট করার সুযোগ কম, ল্যাবরেটরি কম থাকার কারণেই কিন্তু ই লার্নিং দরকার। যদি বলে ই লার্নিং কেন দরকার? কারণ দক্ষ শিক্ষক নয়, ল্যাবরেটরি কম, সুযোগ কম এক্সপেরিমেন্ট করার, তার জন্য আমার ই লার্নিং দেখবে। এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু ই লার্নিং অনেক বড় ভূমিকা রাখছে। দেখো, দক্ষ শিক্ষকের ভিডিও কী করছে, পাঠদানকে ভিডিও করে নিয়ে অসংখ্য স্কুলে সেই ভিডিওটা বিতরণ করা হচ্ছে। আমি আবারও বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে ই লার্নিংয়ের মাধ্যমে কী করা যায়? দক্ষ শিক্ষকের পাঠদান ভিডিও করে অসংখ্য স্কুলে বিতরণ করা যায়। কথা বলো, ঠিক আছে না নাই? গুড, ঠিক আছে। তাহলে একটি নির্দিষ্ট বিষয়কে বোঝানোর জন্য অনেক ধরনের সহায়ক প্রক্রিয়া
ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে যেতে পারে। একজন শিক্ষক চাইলে নিজেই তার পাঠদানের সহায়তা করার জন্য প্রয়োজনীয় বিষয় তৈরি করতে পারেন এবং সেটি বারবার ব্যবহার করতে পারেন, অবশ্যই পারেন। দেখো সেটি সারা বিশ্বে ই লার্নিংয়ের জন্য নানা উপায় তৈরি করা হয়েছে। পৃথিবীতে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, তারা বিভিন্ন কোর্স করে, অনলাইনে কোর্স উন্মুক্ত করে দিয়েছে। কারণ ই লার্নিংয়ের মাধ্যমে দেখো, ধরো তুমি যার কাছে পড়ো বা তোমার যে স্কুলের টিচার, ধরো সে অনেক জানে না বা সে ভালোভাবে পড়াতে পারে না, তো তুমি যদি অনলাইনে কোনো একটা ভালো টিচারের ক্লাস পাও, তুমি অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু সহজ হয়ে যাবে, ঠিক আছে না? তুমি এই যে ক্লাসটা করছো, তুমি কিন্তু ই লার্নিং করছো, ঠিক আছে না? তুমি একটা চ্যানেলের মাধ্যমে বা একটা কোর্সের মাধ্যমে ক্লাস করতেছো, এটা কিন্তু একটা ই লার্নিংয়ের অংশ। তাহলে অনেক অনলাইন কোর্স, ধরো তুমি বাংলা শিখতে চাচ্ছ, আমরা জাপানিজ ভাষা শিখি, আমরা কোরিয়ান ভাষা শিখি, এ সকল ভাষাগুলো আমরা শিখি। বা যারা বিদেশি মানুষ আছে তারা কিন্তু বাংলা ভাষাও শিখে। আমাদের বাংলা ভাষা শেখার দরকার নাই, কারণ আমরা বাংলা জানি, আমরা অন্য ভাষা শিখবো। তাহলে বিভিন্ন কোর্স করতে হবে, অনলাইন কোর্স, বাংলা শিক্ষার কোর্স বা বিভিন্ন ভাষার কোর্স শেখার জন্য আমার ই লার্নিং দরকার। জল বলো, ঠিক আছে নাই? তা যেই কেউ সেই কোর্সটা গ্রহণ করতে পারবে, হোমওয়ার্ক জমা দিতে পারবে, এ লাজের কথা। দেখো কি বলছে, বাংলাদেশে বা আমাদের দেশে, ভালো করে বুঝবে জায়গাটা, উত্তম পাঠদানের সীমাবদ্ধতা দূর করার জন্য কিন্তু ই লার্নিং দরকার। তাহলে ই লার্নিং কেন দরকার? কারণ উত্তম পাঠদান পাওয়ার জন্য বা এই যে সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা দূর করার জন্য কিন্তু ই লার্নিং ভূমিকা রাখছে। আমাদের মনে রাখতে হবে, কোনোভাবেই প্রচলিত পাঠদানের সেটা বিকল্প নয়, এটা কি একটা সন্ধানের পরিপূরক। পাঠদানের সময় একজন শিক্ষক, যেগুলো প্রচলিত মানে কি সনাতন, যেগুলো আমরা পড়ে থাকি, আমরা পড়তে যাই, স্যাররা আমাদেরকে সরাসরি কথা বলেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ভাব বিনিময় করতে পারেন, আমরা প্রশ্ন করলে স্যার উত্তর দিতে পারেন। শুধু আমরা তাই নয়, আমরা একে অন্যকে সাহায্য করতে পারি, আমাদের সহপাঠীকে, ঠিক আছে, সহপাঠীকে সাহায্য করতে পারি। কিন্তু ই লার্নিংয়ের বেলায় এটা অসম্ভব, সম্পূর্ণ অনুপস্থিত। তাই ই লার্নিংয়ে মানবিক অংশটুকু থাকে না, তাহলে শুধুমাত্র কী থাকে? যান্ত্রিক অংশটুকু থাকে। কারণ একটা যন্ত্র, দেখো যেমন একটা যন্ত্র, মানুষ কী করছে, আলটিমেটলি অনলাইনে এসে শুধু কথা বলে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে না নাই? দেখো যদি কেউ রেকর্ড ক্লাস করে, স্যারকে প্রশ্ন করার কি কোনো প্রশ্ন আছে, সুযোগ আছে? সুযোগ তো নাই। বাট এটা লাইভ ক্লাস হলে কিন্তু প্রশ্ন করার সুযোগ আছে। তাহলে এটা কিন্তু জাস্ট একটা যন্ত্র, ভারবার করে ভুলে চলে এসেছো, তোমরা শুধু শুনে চলে এসেছো। তাহলে শুধুমাত্র যান্ত্রিক বা যন্ত্রপ্রণত, ঠিক আছে, এখানে মানবিক কোনো অংশটুকু থাকে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। সে কারণে ই লার্নিং সফল করতে হলে শিক্ষাকে অনেক বেশি উদ্যোগী হতে হবে। ধরো তুমি ই লার্নিংয়ে ক্লাস করতে ঠিক আছো, তুমি আন্ডারস্ট্যান্ডিং অন্য কিছু ঢুকে গেলা, তুমি ফেসবুকে ঢুকে গেলা, ঠিক আছে, তুমি অন্য জায়গায় ঢুকে গেলা, তাই তোমাকে বেশি উদ্যোগী হতে হবে। বলতে হবে ইয়েস, আমি যেহেতু ঢুকেছি, ক্লাস করলে আমার ক্লাস করে যেতে হবে, অন্য কিছু করা যাবে না। আমাদের দেশে ই লার্নিং একটা বড় সুযোগ আছে। এখন ই লার্নিং করার জন্য তোমার ইন্টারনেট স্পিড থাকা লাগবে না। ধরো তুমি 50 মিনিটের ভিডিও ক্লাস করছো, 10 মিনিট পর পর দেখো ঘুরছে বন করে, ঠিক আছে, তোমার তো মাথা নষ্ট হয়ে যাবে, বিগাড় হয়ে যাবে, ভালো ক্লাসই করবো না তাই বলবা। তাই ইন্টারনেট স্পিড কিন্তু লাগবে ই লার্নিং করার জন্য। তোমাকে শেখার জন্য, লার্ন করার জন্য কিন্তু অবশ্যই ইন্টারনেটের স্পিড থাকা লাগবে। প্রয়োজনীয় অবকাঠামো থাকা লাগবে। তোমার অবকাঠামো না, তুমি কেমনে শিখবা, এবং ই লার্নিংয়ের সামগ্রী, ঠিক আছে, তোমার মোবাইল নাই, কম্পিউটার না, ল্যাপটপ না, তুমি কেমনে শিখবা, তোমার সামগ্রী লাগবে, লার্নিং ম্যাটেরিয়াল লাগবে। এগুলোকে যদি আমি সহজলভ্য করে দিই, তাহলে ই লার্নিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সকল জিনিস যখনই সহজলভ্য হবে, তখনই কিন্তু আলটিমেটলি ই লার্নিংয়ের প্রচলনটা বেড়ে যাবে। কথা বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে বর্তমান সরকার এই ধরনের শিক্ষা তৈরি করেছে। এখন এতে আমাদের বিশ্বমানের শিক্ষা অর্জন করতে সক্ষম হবে। এবার চলো আমরা কতটুকু কিভাবে শিখবো, এবার আমি আমার নোটে যাই, ঠিক আছে? তাহলে দেখো আমি ই লার্নিংয়ে চলে আসছি। ই লার্নিংয়ের পুনরূপ শিখতে হবে, 1 নম্বর কথা। ই লার্নিং মানে কি? ইলেকট্রনিক লার্নিং। আচ্ছা, ই লার্নিং দেখো সনাতন ধর্মের কিন্তু পরিপূরক, কিন্তু বিকল্প নয়। মারাত্মক ইম্পর্টেন্ট, অনেক স্টার দিয়েছি আমি এখানে। বলছে দেখো, দক্ষ শিক্ষকের পাঠদান ভিডিও করে অসংখ্য স্কুলে বিতরণ করা যায় ই লার্নিংয়ের মাধ্যমে। কথা সত্য, কথা সত্য, কথা সত্য। ই লার্নিং এগুলো কিন্তু ভাইয়া বহু পদ্ধতিতে দিবে, নিজের কোনটি সঠিক নয়। ই লার্নিং এর মানবিক অংশটুকু থাকে না। তাহলে ই লার্নিংয়ের মানবিক অংশটুকু থাকে না, শুধুমাত্র যান্ত্রিক অংশটুকু থাকে। তাই সম্পূর্ণ পদ্ধতি কিন্তু যান্ত্রিক। আমরা ই লার্নিংয়ের মাধ্যমে কিন্তু পাঠদানকে অনেক ইন্টারেক্টিভ মানে আকর্ষণ প্রবণ করতে পারি। দেখো মাল্টিমিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা ই লার্নিং করতে পারি। জুম অ্যাপ, যেখানে স্যারের সাথে ক্লাস নেয় না, স্যার ক্লাস নেয়, স্যারের সাথে সরাসরি কথা বলা যায়, এবং অনলাইন বিভিন্ন কোর্স আমরা কি করতে পারি, ই লার্নিংয়ের মাধ্যমে করতে পারি। দেখো বলছে ই লার্নিং করতে হতে কী কী লাগবে বা কিসের মাধ্যমে আমরা ই লার্নিং করতে পারি? সিডি রোম, ইন্টারনেটের মাধ্যমে, ব্যক্তিগত নেটওয়ার্কের মাধ্যমে, এবং টেলিভিশন চ্যানেলের মাধ্যমে। ই লার্নিং কিসের মাধ্যমে সহজলভ্য করা যাবে? ই লার্নিং যদি সহজলভ্য করতে হয়, আমাকে ইন্টারনেট স্পিড ভালো দিতে হবে, আমার অবকাঠামো থাকা লাগবে, আমার শিক্ষণ সামগ্রী থাকা লাগবে। শিক্ষণ সামগ্রী না থাকলে আমি ই লার্নিং করতে পারবো না। ই লার্নিং কেন দরকার? দেখো, উত্তম পাঠদানের সীমাবদ্ধতা দূর করার জন্য ই লার্নিং দরকার। কথা সত্য। প্রোগ্রামিং শিখতে চায় যে, তোমাকে প্রোগ্রামিং শেখাবে, তুমি স্যারকে বলো স্যার আমাকে প্রোগ্রামিং শেখান, স্যারই তো প্রোগ্রামিং পারে না। তাহলে প্রোগ্রামিং শেখার জন্য কিন্তু ই লার্নিং লাগবে। তুমি শিখছো, তোমার শেখা মানে ই লার্নিং। বাংলা ভাষা শিখছো বা যে কোনো ভাষা শিখতে পারার জন্য ই লার্নিং লাগবে। দক্ষ শিক্ষকের পাঠদানের জন্য ই লার্নিং লাগবে। কেন ই লার্নিং দরকার? কারণ ল্যাবরেটরি আমাদের কম,
হাতে কলমের শেখার এক্সপেরিমেন্ট কম। এটাই ছিল আমাদের ই লার্নিং সম্পর্কে পড়াশোনা। আশা করতেছি বুঝতে পেরেছো কী কোশ্চেন হবে। আমরা কোশ্চেন সলভে গেলে তোমরা আরও বুঝতে পারবা যে কী কোশ্চেন করে স্যারেরা। তাহলে আমরা এবার টপিকটা পড়বো হচ্ছে ই গভর্নর্স। কী পড়বো ভাইয়ারা? ই গভর্নর্স পড়বো। তাহলে ই গভর্নর্স মানে কি? ই মানে ইলেকট্রনিক, আর গভর্নর মানে হচ্ছে সরকার। তাহলে ই লার্নিং মানে কি হলো? ইলেকট্রনিক সরকার, ইলেকট্রনিক সরকার। তাহলে সরকার বা শাসন ব্যবস্থায়, সরকার মানে শাসন, সরকার দেশ চালাবে, শাসন করবে। তা সরকার ব্যবস্থায় যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস পদ্ধতির প্রয়োজন পড়ে বা ব্যবহার করার প্রয়োজন পড়ে, তখন সেটাকে বলে ই গভর্নর্স। অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে কী করবে? সরকার শাসন ব্যবস্থা পরিচালনা করবে, এটাকে বলে ই গভর্নর্স। তাহলে ই গভর্নর্স আমাদের খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেখেছে। দেখো, ই গভর্নর্সকে বলা হয় গুড গভর্নর্স। তাহলে তুমি গুড গভর্নর্স বা সুশাসনের জন্য তোমার 1 নাম্বার দরকার স্বচ্ছতা। তোমাকে কোশ্চেন করবে গুড গভর্নর্স বা সুশাসনের জন্য কি দরকার? 1 নাম্বার স্বচ্ছতা, 2 নাম্বার জবাবদিহিতা, 3 নাম্বার ডিজিটাল ব্যবস্থা বা ডিজিটাল পদ্ধতি। ঠিক আছে? এবার যদি কোশ্চেন করে 2 নাম্বার কোশ্চেন, নাগরিকের হয়রানি এবং বিড়ম্বনার অবসাদ ঘটেছে কিসের মাধ্যমে? ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে। পড়ে দেখো কি বলছে। ডিজিটাল ব্যবস্থায় প্রশাসনের মাধ্যমে সরকারি ব্যবস্থাসমূহকে আধুনিক এবং উপযোগী করার পাশাপাশি সরকারি ব্যবস্থাসমূহের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। এর ফলে কি হয়? নাগরিকের হয়রানি এবং বিলম্বনে অবসাদ ঘটে এবং দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে। আশা করতেছে বুঝেছ কোশ্চেনটা কি বলেছি। এক সময় দেখো পাবলিক পরীক্ষার ফলাফল, ধরো কোনো ভার্সিটির ফলাফল জানার জন্য কিন্তু অনেক টাইম লেগে যেত, অনেক ঝামেলা হতো। ঠিক আছে? এসএসসি বা এইচএসসি দেখো 2 দশক আসে। কত দশক? দেখো মানেই কিন্তু 2। তাহলে 2 দশক আগে এইচএসসি বা এসএসসি পরীক্ষার ফলাফল জানার জন্য 7 দিন বা তারও বেশি লেগে যেত। আগে খবরের কাগজে কিন্তু রেজাল্ট দিত, সবাই রেজাল্ট পাইতো না। বাট এখন কিন্তু ভাইয়া আমরা 10 সেকেন্ডও অপেক্ষা করতে পারি না, কেন? রেজাল্ট পাচ্ছি না, ঠিক না? কিন্তু বর্তমানে ইন্টারনেট বা মোবাইল ফোনের মাধ্যমে, মেসেজের মাধ্যমে কী করা হয়? রেজাল্ট দিয়ে দেওয়া হয়। ফলে রেজাল্ট জানার বিড়ম্বনাটায় অবসাদ ঘটালছে কে? ই গভর্নর্স। তাহলে আমাদের ফলাফল জানার যে বিড়ম্বনা ছিল, এই বিড়ম্বনা অবসাদ ঘটালছে কে? ই গভর্নর্স বা ইলেকট্রনিক সরকার। আশা করতেছি ক্লিয়ার কথাটা। এবার আসো, শিক্ষাক্ষেত্রে ই গভর্নর্সের আরও একটি উদাহরণ হলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া। ধরো এখানে একটা কোশ্চেন দিয়েছে মোবাইল ফোনে আবেদন করার সুবিধা। তাহলে ই গভর্নর্স কী দিয়েছে? উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করার সুযোগ নিজ বাসাতে দিচ্ছে, মোবাইল ফোনের মাধ্যমে দিচ্ছে। দেখো, পূর্বে একজন যশোর জেলার শিক্ষার্থী, সে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, ভর্তির আবেদন করবে। তার মানে সে সিলেটে পড়ে, সাস্ট মানে কিন্তু শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি এবং বিশ্ববিদ্যালয়, তার মানে সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়টা আছে। সে থাকে কোথায়? যশোরে থাকে। তো তাকে সিলেটে যাইতে হবে ভর্তি হওয়ার জন্য, ভর্তি ফর্ম তোলার জন্য এবং ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। তাকে আবেদন করতে হবে আগে, এরপরে আবেদন করার পরে নির্দিষ্ট একটা ডেটে যেয়ে তাকে পরীক্ষা দিয়ে আসতে হবে। ঠিক আছে না? কথা বুঝছো কি বুঝছো না? কিন্তু এখন ভাইয়া এই আলটিমেটলি ঝামেলাটা আমাদের নাই। গার্জেনকে যাইতে হয়তো যশোর থেকে সিলেটে যেতে হবে, কিন্তু এখন আমরা মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু আবেদন করতে পারবো ঘরে বসে। ঠিক আছে? এই সুবিধাটা কে দিয়েছে বলো তো? এই সুবিধাটা কিন্তু আমাদের সরকার দিয়ে দিয়েছে কিসের মাধ্যমে? ই গভর্নর্সের মাধ্যমে। এবার আসো, জেলা প্রশাসকের সকল সেবা। জেলা প্রশাসকের সেবাকে বলা হয় ই সেবা। আমি আবারও বলতেছি, ধরো জেলা প্রশাসকের বিভিন্ন কাজ করতে গেলা, ধরো তোমার এনআইডি কার্ড করতে গেলা বা বিদ্যুৎ বিল দিতে গেলা। দেখো, বিদ্যুৎ বিল দিতে গেলে একটা নির্দিষ্ট টাইম সময় পর্যন্ত তারা কিন্তু বিল নেবে, এরপরে টাইম হয়ে গেলে আর বিল নেবে না। ধরো 4টা পর্যন্ত বিল নেবে, তুমি 1টা থেকে দাঁড়িয়ে আছো বা সকাল থেকে দাঁড়িয়ে আছো, 4টা বেজে গেছে, তোমার এখনও বিদ্যুৎ বিল দেওয়া হয়নি। তোমাকে পরের দিন ডাকলো, তোমাকে তো যাওয়াই লাগবে, না তো বাড়ি কী দেবে? লাইন কেটে দেবে। তোমাকে যেহেতু যাওয়াই লাগবে, তার মানে বুঝো তুমি বারবার সেখানে যাচ্ছ, বারবার তোমাকে ঘোরাচ্ছে, এর ফলে তোমার একটা বিগাড় তৈরি হয়ে যাবে, তোমার সময় নষ্ট হবে। ঠিক আছে না? নাই তার জবাবদিহিতা তাদের ঠিক নয়, তাদের স্বচ্ছতা ঠিক নয়, তারা ঝামেলা গেছে, বারবার ঘুরেছে। কিন্তু এখন ঘরে বসে তুমি বিদ্যুৎ বিল বা প্রশাসনিকের যে কোনো কাজ করতে পারবা। বিদ্যুৎ বিল বলো, গ্যাসের বিল বলো, পানির বিল, তুমি যে কোনো কিছু ঘরে বসে দিতে পারবা, পরিশোধ করতে পারবা। এই সুযোগটা করে দিয়েছে কে? ই গভর্নর্স। তাহলে বুঝছো তো ই গভর্নর্স কেন গুড গভর্নর্স, কত কিছু করেছে। এখন ই গভর্নর্সের কাজ কি? জীবনমান উন্নত করা এবং মুক্ত রাখা। কারণ সরকারের কাজই কি? নাগরিকের জীবনমান উন্নত করা রাখবে, যেখানে হোক, এবং হয়রানি মুক্ত রাখা। তাহলে মুক্ত রেখে উন্নত করবে। তো আবারও বলতেছি, ধরো সে কাপড় খেয়ে মুক্ত করে উন্নত করবে। এখনকার মেয়েরা কি মনে করে? আমি যত কাপড় খোলা রাখবে তত বেশি উন্নত, ঠিক না? তাহলে মুক্ত রাখবে, মুক্ত খোলা রাখবে, এতে উন্নত হবে, এরকম চিন্তা করে নাগরিকা। তাই গভর্নরের মূল বিষয় কি? জীবনমান উন্নত করা এবং হয়রানি মুক্ত রাখা। আশা করতেছি বুঝেছো। ই গভর্নর্সের চালু বা সেবা
চালু থাকে 24 ঘন্টা। 24 ঘন্টা এভাবে কোশ্চিন করে, 24 ঘন্টা, 24 × 7 × 365, 365 মানে কি বোঝায়? 24 ঘন্টা মানে একদিন বোঝায়, 7 দিন মানে এক সপ্তাহ বোঝায়, সবই এক। 365 দিন মানে এক বছর বোঝায়, এখানে কোনো মাস নাই। তাহলে একদিন, এক সপ্তাহ এবং এক বছর বোঝানো হয়, অর্থাৎ আমাদের বোঝানো হয় 24 ঘন্টায় সার্ভিস খোলা থাকে। তাহলে ই গভর্নার্স কী কী সেবা দেয়? এটিএম সেবা দেয় ই গভর্নার্স। এটিএম মানে এ মানে অটোমেটেড, টি মানে টেলার, এম মানে মেশিন, অটোমেটেড টেলার মেশিন। মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা দেয়, জনসেবার সুবিধা দেয়। এর ফলে নাগরিকের যে কোনো সময় যে কোনো সেবা গ্রহণ করতে পারে। ধরো তোমার 2টার দিকে হার্ট অ্যাটাক হয়ে গেল, তুমি পার্বত্য চট্টগ্রামে থাকো, তোমার তো এখন ডাক্তারের কাছে যাওয়া অসম্ভব, ঠিক আছে না? বা তোমার কাছে এখন ধরো টাকা নাই, টাকা নাই, তুমি কি করতে পারবা? ধরো তুমি এক জায়গাতে গেছো, রাস্তায় তোমার কি হয়েছে, একটা দুর্ঘটনা ঘটেছে, তোমাকে মেডিকেল নিয়ে গেল, তোমার টাকা লাগবে না ভর্তি হতে মেডিকেলে? এই যে টাকাটা তুমি তখন তৎক্ষণাৎ কীভাবে পাবা? এবার প্রত্যেকটা ব্যাংকে, প্রত্যেকটা মেডিকেলে কিন্তু এটিএম সেবা আছে, মোবাইল ব্যাংকিং সেবা আছে, তুমি ফাট করে এখন থেকে টাকা তুলে টাকা দিতে পারবা। কথা বুঝছো? তাহলে ই গভর্নেন্সের মাধ্যমে দেখো সরকারি দপ্তর সময়ের মধ্যে কিন্তু আন্তঃসংযোগ বেড়েছে, কারণ সরকারি এখন সবই সরকারি কাজকর্ম, আমরা গভর্নর্স মানে তো সরকার, তো সরকারি দপ্তর সময় কী আছে, সংযোগ বেড়ে গেছে, কর্মীদের দক্ষতা বাড়ছে, কারণ সংযোগ তো বাড়বেই, কমন সেন্স, কারণ সব কিছু যেহেতু সরকার ই গভর্নেন্সের মাধ্যমে করছে, তাই আন্তঃসংযোগ তো বাড়বেই। এবং দেখো ই গভর্নর্স, তুমি যদি কোনো কাজ না জানো, আইসিটি তোমার কোনো কাজ আছে, তোমার কোনো বেল আছে, তোমার কোনো বেল নাই, তাই তোমাকে কাজ শিখতে হবে, কাজ শেখার ফলে কিন্তু কর্মীদের দক্ষতা বেড়ে যাবে। তার ই গভর্নার্সে কিন্তু মাধ্যমে কী করে দক্ষতা বাড়া যায় এবং দ্রুত সেবা পাওয়া যায়। তাহলে ই গভর্নার্স আগে চালু হয়েছে, কয়েক বছর আগে, অনেক ক্ষেত্রে এখনও চালু বাকি আছে, বাট বাংলাদেশে আমাদের সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে এগুলোকে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝেছো কী পড়তে হবে। তাহলে এবার আমরা যাই, এবার আমরা নোটে যাব যে আমরা কি পড়বো, কতটুকু পড়বো। তাহলে দেখো ই গভর্নার্স মানে কি? ই মানে হচ্ছে ইলেকট্রনিক, গভর্নার্স মানে সরকার, তাই ইলেকট্রনিক সরকার। আচ্ছা দেখো, শাসন ব্যবস্থা এবং প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতির যে প্রয়োগ, এটাকে বলে ই গভর্নার্স। কারণ শাসন করবে সরকার, শাসন পেয়েছো মানে তুমি সরকার চালাবা, গভর্নার চালাবা, এটা একটা গুড গভর্নার্স আমরা জানি। দেখো ই গভর্নান্সের জন্য দরকার কী কী? তোমার স্বচ্ছতা দরকার, জবাবদিহিতা দরকার এবং ডিজিটাল পদ্ধতি বা ডিজিটাল ব্যবস্থা দরকার। মনে আছে, রাষ্ট্রে কোনো ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নাগরিকের হয়রানি এবং বিড়ম্বনা অবসাদ ঘটে। কোন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে? ডিজিটাল ব্যবস্থা। এই যে ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করার পর থেকেই নাগরিকের হয়রানি এবং বিড়ম্বনা অবসাদ ঘটেছে, পড়ালছি। সকল কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতা, যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায় কিসের মাধ্যমে? ই গভর্নেন্সের মাধ্যমে। দেখো জেলা প্রশাসক কার্যালয়ের সকল সেবা পাওয়ার জন্য কোনটির মাধ্যম পাওয়া যায়? কোনটির মাধ্যমে আমরা জানি? জেলা প্রশাসকের সকল সেবা পাওয়া যায় ই সেবার মাধ্যমে। যদি না থাকে তুমি ই গভর্নার্স দিবা, ঠিক আছে? দেখো তথ্যের যখন ডিজিটালকরণ হয়েছে, তথ্য যখন সবই আলটিমেটলি ই লার্নিং অর্থাৎ ইলেকট্রনিকের মাধ্যমে করা হয়েছে, তখন কিন্তু আমাদের সময় কমেছে। কতটুকু সময় কমেছে? 80 থেকে 90% সময় কমেছে, ঠিক আছে? ই গভর্নার্সের মাধ্যমে কোন কার্যক্রমের সময়সীমা কত? তাহলে ই গভর্নেন্সের মাধ্যমে কোনো কার্যক্রমের সময়সীমা কত বলো তো? 24 ঘন্টা। 24 ঘন্টা সেবা দেয়, মনে আছে না? 7 দিন 365 দিন, 7 দিন মানে এক সপ্তাহ, আর 365 দিন বা এক বছর। দেখো এটিএম মানে কি? অটোমেটেড টেলার মেশিন। গভর্নর্সের মূল বিষয় কি? নাগরিকের জীবনমান উন্নত করা এবং হয়রানি মুক্ত রাখা, অলরেডি পারি। দেখো ই গভর্নর্সের বিষয় কী কী দেখো তো? নাগরিকের জীবনমান উন্নত করবে, হয়রানি মুক্ত করবে, এটিএম সেবা দিবে, মোবাইল ব্যাংকিং দিবে, তথ্য সেবা দিবে, এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়ার কারণে দলিল, পচা মানে ভূমির যে কোনো রেকর্ড প্রভৃতি নকল প্রদানের সংশ্লিষ্ট দপ্তরের সক্ষমতা। তাহলে আলটিমেটলি দেখো আগে কিন্তু প্রচুর নকল হতো, জমির নকল হতো, বাট এখন নকল হয় না। ওই যে এখন নকল করলে জবাবদিহিতা দিতে হবে, স্বচ্ছতা যেহেতু এখন, তাই জবাবদিহিতা বেড়ে গেছে, বুঝছো? তাই এখন দলিল বা ভূমির কোনো কিছু আলটিমেটলি কী হয় না, কারচুপি হয় না। এই কারচুপি বন্ধ করেছে কিন্তু আমাদের ই গভর্নার্স। তাহলে ই গভর্নেন্সের ফলে কী কী হয়েছে দেখো, আমাদের সরকারি দপ্তর সময়ের মধ্যে কিন্তু আন্তঃসংযোগ বেড়েছে, কর্মীদের দক্ষতা বেড়েছে, বিদ্যুৎ বিল দিতে পারছো, গ্যাস বিল দিতে পারছো, পানি বিল পরিশোধ করতে পারছো ই মাসের মাধ্যমে, ভর্তির জন্য মোবাইল ফোনে আবেদন করতে পারছো, পাবলিক পরীক্ষার ফলাফল সংগ্রহ করতে পারছো, প্রশাসকের কার্যক্রমে সকল কাজ করতে পারছো, ঠিক আছে না? নাই সকল কিছু পড়াচ্ছি, আমি জাস্ট একবার দেখাই দিলাম। তাহলে এতটুকু ছিল আমাদের ই গভর্নার্স নিয়ে পড়াশোনা। এবার চলে যাবো আমরা ই সার্ভিস বা সেবা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে ট্রিপল স্টার দাও, যত পারবে স্টার দেবা। তাহলে এটা পড়লে মোটামুটি আমাদের পড়াশোনা প্রায় শেষ চ্যাপ্টারটা, ঠিক আছে? চলো আমরা শুরু করি, বই থেকে আগে বই যাই। দেখো এবার আমরা পড়বো হচ্ছে ই সার্ভিস। ই সার্ভিস সরকারি বেসরকারি দুই ক্ষেত্রে প্রযোজ্য, বুঝছো? তাহলে সার্ভিস বা সার্ভিস দেয় মানে কি? সেবা দেয়।
তাহলে ই সার্ভিসের অপর নাম কিন্তু ই সেবা। কি বললাম? ই সার্ভিসের অপর নাম কি ভাইয়ারা? ই সার্ভিসের অপর নাম কিন্তু আমাদের ই সেবা। কি সেবা? ই সেবা। আমি বোঝাতে পারলাম? তাহলে সরকারি বেসরকারি দুই ক্ষেত্রে কিন্তু আমাদের সার্ভিস পাই, বা সরকারি হোক বেসরকারি হোক দুই ক্ষেত্রে কি হবে? সার্ভিস পাওয়া যাবে। তাহলে ই সার্ভিসের অপর নাম হচ্ছে ই সেবা। কি সেবা? ই সেবা। আমি আবারও বলতেছি, ই সার্ভিসের অপর নাম হচ্ছে ই সেবা। দেখো ই সার্ভিসের মধ্যে কি কি আছে, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখো ই সার্ভিসের মধ্যে আছে পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ। এই যে আমরা পাঠ্য বই আমরা কিন্তু অনলাইন থেকে আলটিমেটলি ডাউনলোড করতে পারি। এই ডাউনলোড করার সুযোগ কে দিয়েছে? যেহেতু সুযোগ দিয়েছে সরকার, তাই এটা কিন্তু ই সার্ভিসের মধ্যে পড়ছে, কারণ এটা সরকারি জিনিস। এছাড়া আছে ই পুঁজি। ই পুঁজি কি পড়বো আমরা একটু পরে, ঠিক আছে? এছাড়া আছে ই পচা। দেখো পথে প্রথম, পথে পচা, তাহলে পচা, পথে পচা, পথে প্রথম, পথে পুঁজি, ঠিক আছে না নাই? দেখো সব প দিয়া প্রথম, তাহলে প্রথমের পরে কী হবে? দ্বিতীয়। দ্বিতীয় ডিজিটাল, দ্বিতীয় ডিজিটাল সংস্করণ, ঠিক আছে না? ট থেকে টু, যে টু, তো টেলিমেডিসিন টু, টেলিমেডিসিন টু, টু মানে টিকিট, টু মানে টিকিট। তাহলে দেখো এক দুয়ে পড়া শেষ, মানে প্রথম আর দ্বিতীয়তে পড়া শেষ। দেখো অনলাইন আয়কর, সরিয়া যে প্রথমে আয়কর, যে সরিয়া আছে আয়কর, প্রথম দিয়ে শেষ। যে ক্যালকুলেটার দেখো ক দ্বারা শুরু, প্রথম ক দ্বারা শুরু, ক খ গ ক দ্বারা শুরু, এবং অনলাইন আয়কর ভ্যাট। তাহলে অনলাইন আয়কর যে হিসাব, এই যে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে হিসাব করি, এটা সার্ভিস দেওয়া হয়েছে, সার্ভিস, তোমাকে সার্ভিস দিয়েছে যে তুমি হিসাব করতে পারবা। এবং অনলাইন আয়কর যেটা বলা হয় ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা আলটিমেটলি আমাদের ই সার্ভিসের অন্তর্ভুক্ত। দেখো সবার আগে পড়বো হচ্ছে ই পুঁজি। দেখো মনে রাখবা, পুঁজি ছিল প্রথম দিককার, পয়ে পুঁজি, পয়ে প্রথম দিককার সেবা। এটা পয়ে পজি, পয়ে পূর্ণটা চিনিকল। আবারও বলছি, পয়ে পুঁজি, পুঁজি মানে কি জানো? আখ। দেখো আগে আখকে কাটা লাগবে জমি থেকে, মানে কুশরকে আগে কাটা লাগবে, এরপরে আমাদের চিনি কলে নিয়ে যাওয়া লাগবে কারখানাতে। এখন কখন কাটতে হবে এ অনুমোদন দেওয়া যাবে, ঠিক আছে? কখন কাটা হবে, কারণ চিনি কল তো সবসময় খোলা থাকবে না, তাই আগে বলে দিতে হবে আখ চাষিকে যে আমি কখন কাটবো, তাদের একটা অনুমতিপত্র দেওয়া হয়, এত কিছু আসবে না। ই পুঁজি কি? পুঁজি আখ গুজি, পুঁজি মানে হচ্ছে আখ রিলেটেড, ঠিক আছে? আর পুঁজিতে কটা বাংলাদেশে কটা চিনি কল আছে? 15টা। তাহলে চিনি কল 15 বল, পড়ে আসছি না? পড়ে এসেছি আমরা। এবার আসো ইএমটিএস, ইলেকট্রনিক মানি ট্রান্সপোর্ট সিস্টেম, পূর্ণরূপটা লাগবে এবং জানতে হবে এর মাধ্যমে কি করা হয়। এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে টাকাকে ট্রান্সফার করা হয়, টাকা পাঠানো হয় খুবই অল্প খরচে, ঠিক আছে? তাহলে 1 মিনিটে 50,000 টাকা পাঠানো যায়, এটা অলরেডি শিখে আসছি। আসো ই পচা, ধরো জমি লিয়া তো মারামারি হয়, মারামারির কারণে তুমি পচে গেছো, তাহলে পচা মানে হচ্ছে জমির রেকর্ড। দেখবা রাস্তার ধারে কিন্তু বিভিন্ন দেখবা ক্যামেরা লিয়ে কী করে, ক্যামেরা লিয়ে, তারপরে হচ্ছে ল্যাপটপ লিয়ে কিন্তু তারা বিভিন্ন কাজ কারবার করে, এটা কিন্তু ই পচা একটা সেবা। অর্থাৎ তোমার দলিল, তোমার জমির দলিল, তোমার কত দাগে আছে, কত কাঠা আছে, কোথায় আছে, কিভাবে আছে, সব বের করে দেবে ই পচা সেবার মাধ্যমে। অর্থাৎ সকল জমির রেকর্ড আলটিমেটলি অনুলিপন এই অনলাইনে সংগ্রহ করা যাবে ই পচার মাধ্যমে। তাহলে ই পচা মানে জমির রেকর্ড, ঠিক আছে? জমির রেকর্ডের যে অনুলিপিগুলো। ই স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য মানে সেবা, তা স্বাস্থ্যসেবার অপর নাম হচ্ছে টেলিমেডিসিন। আবারও বলতেছি, ই স্বাস্থ্যসেবার অপর নাম কি? টেলিমেডিসিন। দেখো টেলিমেডিসিন বেশি দেখা গেছে কিন্তু কোভিড-19 সময়, কারণ কোভিড-19 আসলে কি হয়েছে জানো? কোভিড-19 সময় মানুষ কিন্তু ঘর থেকে বের হতে পারতো না, তখন কি করা হতো? সুন্দর করে কিন্তু মানুষকে কল দেওয়া হতো বাসা থেকে। তো একটা উন্নত মানের চিকিৎসা বা উন্নত মানের ডাক্তার কি করতো? মানুষকে এভাবে বলতো আপনি এই জিনিসটা খান, আপনার কি হয়েছে, ধরো গ্যাস হয়েছে, তোমাকে গ্যাস্ট্রিকের ওষুধ দিল, পেট ব্যথা হচ্ছে, তোমাকে এই কাজটা বলছে, ঠিক আছে না? যে কোনো কিছু আমরা কিন্তু সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে পারতাম পাহাড়ে বসেই। এটাই হচ্ছে ই সেবা। ই সেবা মানে কি? আমি মোবাইল ফোনের মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে আমি পরামর্শ নিতে পারি, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিতে পারি, ঠিক আছে না? নাই আসো রেলওয়ে টিকিটিং, যে টিকিট মনে আছে? রেলওয়ে টিকিটিং অপর নাম হচ্ছে মোবাইল টিকিটিং। আবারও বলতেছি, রেলওয়ে টিকিটিং যা, মোবাইল টিকিটিংটা। অর্থাৎ এখানে বোঝাচ্ছে আমি ঘরে বসেই আন্তনগর ট্রেনগুলো, যেগুলো সরকারি ট্রেন, এগুলো আমি সহজে টিকিট সংগ্রহ করতে পারি ঘরে বসে। আমাকে জাস্ট কে লাগবে না, স্টেশনে যাওয়া লাগবে না, ঠিক আছে না? নাই বুঝতে পারছো কথা? তাহলে এগুলো ছিল আমাদের ই সার্ভিস বা ই সেবার অন্তর্ভুক্ত। ই পুঁজি ছিল, তারপরে কী ছিল দেখো তো? ই পুঁজি ছিল, তারপরে কী ছিল? ইএমটিএস, ইলেকট্রনিক মানি ট্রান্সপোর্ট সিস্টেম ছিল। ই পচা ছিল, তারপরে কী ছিল? ই স্বাস্থ্যসেবা এবং রেলওয়ে টিকিটিং। তার সাথে মনে আছে ক্যালকুলেটর, আয়কর হিসাব এবং তার সাথে ডিজিটাল সংস্করণ। আশা করতেছি তোমাদের ই স্বাস্থ্যসেবা পড়াশোনা শেষ। এবার চলো আবার নোটে যাব, আমরা আবার নোটে যাব। দেখো আমাদের নোটে কি বলছে, নোটে একটু যাই। এই দেখো আমাদের আরেকটা টপিক বাকি আছে, ই কমার্স, তাহলে আমাদের শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা, ঠিক আছে? তো ধৈর্য ধরে পড়তে হবে। তাহলে ই সার্ভিস যেটাকে বলে ই
তাহলে ই সার্ভিসের অপর নাম কি? ই সেবা। তাহলে ই সেবা ভাইয়া সরকারি হতে পারে, বেসরকারি, দুটোই হতে পারে। ই সেবা মানে কি? ইলেকট্রনিকের মাধ্যমে যদি কোনো সেবা প্রদান করা হয় তাহলে সেটাকে বলবো ই সেবা। তাহলে এর অন্তর্ভুক্ত কি কি দেখো তো, অন্তর্ভুক্ত এগুলো পড়ে আছি না আমরা পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ, মনে আছে? প্রথম আর দ্বিতীয়, প্রথম আর দ্বিতীয় মনে রাখবা, প্রথম আর দ্বিতীয় পাশে লেখা রাখো। পথে প্রথম, পথে হচ্ছে পাঠ্যপুস্তক, দতে দ্বিতীয়, দতে ডিজিটাল। প্রথম মানে কি দেখো, প্রথম মানে পুঁজি, প্রথম মানে পচা, দ্বিতীয় মানে যে টিটি টু মানে টিকিট টু, টে এই যে টেলি মানে টু, ঠিক আছে? এই যে আই করো, আ মানে ক প্রথম, ক্যালকুলেটর প্রথম, এবং আই করা হচ্ছে প্রথম। তাহলে আমরা বলছিলাম ই পুঁজি, ই পুঁজি প্রথম দিককার, এবং ই পুঁজি হচ্ছে আখ রিলেটেড, আখ রিলেটেড অর্থাৎ আখ চাষিদের জন্য একটা সেবা। আর ই পুঁজি, পুঁজি 15 অর্থাৎ চিনি কল আছে 15টা, চিনি কল 15 বল। ইএমটিএস এর 15 শিখেছি, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। এর মাধ্যমে স্বল্প খরচে তুমি টাকা পাঠাতে পারবা, এবং কত টাকা পাঠাতে পারবা? 1 মিনিটে 50,000 টাকা। তা যদি বলে 2 মিনিটে কত, তাহলে 1 লাখ টাকা। এভাবে কোশ্চেন করতে পারে, ঠিক আছে? ই পচা মানে কি? পচা মানে জমির দলিল। তা জমি দলিল রেকর্ড সম্পর্কিত সংগ্রহ, রেকর্ড তৈরি এবং সংগ্রহ বিষয়ক যে সেবা প্রদান করা হয় তাকে বলে ই পচা সেবা। ই স্বাস্থ্য সেবা মানে কি? টেলিমেডিসিন অপর নাম, এবং এটা ইন্টারনেটের মাধ্যমে যে সেবা দেওয়া হয় রুগীকে তাকে বলে ই স্বাস্থ্য সেবা। ই টিকিটিং মানে কি? ঘরে বসে টিকিট কাটতে পারবা, যেটাকে বলে মোবাইল টিকিটিং বা রেলওয়ে টিকিটিং বলা হয়। এরপর হচ্ছে অনলাইন আয় করা হিসাব, যেটা ক্যালকুলেটার মাধ্যমে করা হবে, এবং অনলাইন আয় করা প্রদান, ঠিক আছে? এই ছিল আমাদের ই সার্ভিসের পড়াশোনা। এবার চলে যাবো আমরা ই কমার্স। ই কমার্স পড়লে আমাদের মোটামুটি চ্যাপ্টার খুব ভালোভাবে শেষ, মোটামুটি কি খুব ভালোভাবে শেষ হবে। তাহলে আমরা ই কমার্স আগে আমাদের বইয়ে পড়ে আসবো, তারপরে এখানে আসবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, চলো বইয়ে যাই। তাহলে দেখো ই কমার্স, তাহলে ই মানে কি? ই মানে হচ্ছে ইলেকট্রনিক, কমার্স মানে ব্যবসা, তাহলে ইলেকট্রনিক কমার্স মানে হচ্ছে ই কমার্স মানে ইলেকট্রনিক কমার্স, আর কমার্স মানে হচ্ছে ব্যবসা বা বাণিজ্য, ঠিক না? তাহলে যারা ব্যবসায়িক, যারা ব্যবসায়িক তারাই কিন্তু এখন কোটিপতি, বুঝছো? সব থেকে কোটিপতিকে এখন ইলন মার্কস এখন কোটিপতি এখন, ঠিক আছে? সব থেকে এখন ধনী হচ্ছে ইলন মার্কস, চারে আছে মনে হয় মার্ক জুকারবার্গ, এরা সবাই হচ্ছে ব্যবসায়িক। তাই ব্যবসা ছাড়া কিন্তু আমাদের অর্থনীতি বিকাশ হবে না এবং কর্মসংস্থান তৈরি হবে না। তাই বাণিজ্যের কোনো বিকল্প নাই। কিসের লেগে? আমার যদি অর্থনীতিকে বিকাশ করতে চাওয়া হয় একটা দেশের, এবং যদি কর্মসংস্থান তৈরি করতে চাওয়া হয়, তাহলে আমাদের ব্যবসা বা বাণিজ্যের কোনো কি নাই? বিকল্প নাই। দেখো না তোমাদের স্পন্সর করে বিভিন্ন, বিভিন্ন দেখবা ক্লাস করতে করতে স্পন্সর করে, বিভিন্ন অ্যাড দেখায়, এগুলো কিন্তু ই কমার্সের অন্তর্ভুক্ত। তারা এটার মাধ্যমে কিন্তু ব্যবসা করে দিচ্ছে, ঠিক আছে? ব্যবসার কিন্তু প্রচলন করছে যে তার কাছে কি কি আছে কি নাই। তাহলে ইলেকট্রনিক কাগজের মুদ্রণের বাইরেও কিন্তু ইলেকট্রনিক বিনিময় প্রথা চালু হওয়ার ফলে বাণিজ্যের একটা বিশেষ পরিবর্তন হয়েছে। তাহলে ইলেকট্রনিক মাধ্যমে যে ব্যবসা করার পদ্ধতি তাকে বলা হয় ই কমার্স বা ই বাণিজ্য। তাহলে প্রথমত ই কমার্সের শর্ত আছে কয়েকটা। প্রথমত পূর্ণ থাকা লাগবে, ধরো আমার কাছে মাল নাই, আমি কিভাবে মাল দিব, ঠিক না? আর দ্বিতীয়ত মাল কেনার পরে মালের টাকা দিতে হবে, অর্থাৎ আমাদের কি করতে হবে? মূল্য পরিশোধ করতে হবে। এবং অবশ্যই ক্রেতার সাথে বিক্রেতার সম্পর্ক থাকা লাগবে, কারণ কিনছে ওই বিক্রি করছে, অবশ্যই, ঠিক কিনা? কিন্তু ইন্টারনেটের যুগে একজন ক্রেতা বিক্রেতা তার পণ্যের ছবি ভিডিও দিয়ে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু দোকানে খোলে বসে করতে পারে। দেখো কী বলছে এখানে, দেখো আমাদের যে সকল প্রচলিত কি, ধরো আমি একটা দোকান দিব, আমাকে বাড়িতে বসে দোকান দিলে হবে? বাড়িতে বসে দোকান দিলে হবে না, আমাকে বাজারে বা যেখানে দোকান চলবে সেখানে দোকান দিতে হবে। এর ফলে আমাদের দোকানের ভাড়া দিতে হবে, ঠিক না? এবার আমাদের তাহলে কী হবে? আমাদের টাকা নষ্ট হবে। তাহলে আমরা যদি ই লার্নিংয়ের মাধ্যমে, ই কমার্সের মাধ্যমে ঘরে বসেই দেখো কিন্তু আমরা স্পন্সর করার মাধ্যমে, বিভিন্ন পোস্ট দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা ঘরে বসে কিন্তু কোনো দোকান ভাড়া ছাড়াই কিন্তু আমরা সহজে কী করতে পারি? আলটিমেটলি দোকান খুলে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারি, আমাদের কর্মক্ষেত্র তৈরি করতে পারি। তো দোকানটি খোলা বসতে পারেন। দেখো বলছে ওয়েবসাইট চালু আছে, দেখো ক্রেতা বিক্রেতা বিভিন্ন দেখবা আমাদের চালু আছে না, বিভিন্ন আমাদের ওয়েবসাইট আছে, কিন্তু কেনার জন্য আমাদের ই কমার্সের বিভিন্ন ওয়েবসাইট আছে। কী কী ওয়েবসাইট আছে চিন্তা করে দেখো তো। দেখো আমরা কি করি, আমরা তোমরা দারাজের নাম শুনেছো না? তারপরে রকমারি.com, ক্রয়বিক্রয়.com, এগুলা প্রত্যেকটা ই কমার্স, বুঝছো? এরা কী করে? ইলেকট্রনিকের মাধ্যমে নিজের ব্যবসাকে কী করছে? আলটিমেটলি সম্প্রসারণ করছে, ঠিক আছে? তুমি এখন কিভাবে টাকা দিবা? তুমি ক্রেডিট কার্ড দিয়ে দিতে পারো, ডেবিট কার্ড দিয়ে দিতে পারো। যদি বলে আইডি কার্ড, ভাই আইডি কার্ড তো পরিচয়পত্র, আইডি কার্ড দিয়ে দেওয়া যাবে না? মোবাইল ব্যাঙ্কিং, তা তুমি তিনভাবে কী করতে পারো? টাকা পরিশোধ করতে পারো অনলাইনে, ডেবিট কার্ড দিয়া, ক্রেডিট কার্ড দিয়া, এবং মোবাইল ব্যাঙ্কিং দিয়া। কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমার আলটিমেটলি কী হবে? অথবা তুমি কি করতে পারো? সরাসরি টাকা দিতে পারো। তোমার মোবাইল নাই, তোমার কোনো কার্ড নাই, তাহলে তুমি কীভাবে পরিশোধ করবা? সিওডি করে, কী করে? তুমি সিওডি করে, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি,
ক্যাশ অন ডেলিভারি মানে কি? প্রাপ্তির পর পরিশোধ। তাহলে যদি বলে ক্যাশ অন ডেলিভারি, এর অপর নাম কি? প্রাপ্তির পর পরিশোধ। তুমি যখন পাবা তারপর টাকা দিবা, এটাকে বলে সিওডি, ক্যাশ অন ডেলিভারি। ধরো ফুড পান্ডায় তুমি অর্ডার করলা, অর্ডার করার পরে তোমাকে যখন দেওয়া যাবে খাবার, তুমি খাবার নিবা, তুমি পাইলা, এরপর তুমি পরিশোধ করবা, তাই এটাকে বলে প্রাপ্তির পর পরিশোধ বা ক্যাশ অন ডেলিভারি। তুমি আগে প্রাপ্তি মানে তুমি আগে পাবা, তারপর তুমি ক্যাশ দিবা মানে পরিশোধ করবা মূল্য। কথা বুঝতে পারছো? তাহলে অনেকগুলো ওয়েবসাইট আছে, তুমি যে কোনো পছন্দ হবে তুমি ওয়েবসাইটে দেখার পরে কিনতে পারো এবং বিল পরিশোধ করতে পারো। দেখো ই কমার্সের প্রসার হয়েছে কত সালে? ই কমার্স 11-12। আবারও বলতেছে, মুখে বলবা ই কমার্স 11-12। তাহলে ই কমার্সের আলটিমেটলি প্রসার হয়েছে 11 এবং 12 সাল থেকে 2000, ঠিক আছে। ই কমার্সে দুই ধরনের প্রতিষ্ঠান আছে। একটা প্রতিষ্ঠান শুধুমাত্র বিক্রি করবে, আরেকটা প্রতিষ্ঠান ওই জিনিসটা নিয়ে আবার বিক্রি করবে। কথা বুঝো? একটা প্রতিষ্ঠান কেবল শুধুমাত্র বিক্রি করবে, আরেকটা প্রতিষ্ঠান কি আছে, সে নিজে জিনিসটা কিনবে, এরপরে আবার একজনের কাছে বিক্রি করবে। আশা করতেছে বুঝেছো। বিভিন্ন তোমরা ওয়েবসাইট দেখতে পাও, দেখো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলটিমেটলি কেউ কী করতে পারে, ই কমার্স চালাতে পারে, টিভিতে দেয়, পত্রপত্রিকা, ঠিক আছে, বিভিন্ন মাধ্যম আছে। তাহলে ই কমার্সের বিভিন্ন মাধ্যম হতে পারে, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি একটা মাধ্যম, পত্রপত্রিকা একটা মাধ্যম ই কমার্সের। আশা করতেছি তোমার ই কমার্সটা ক্লিয়ার। চলো আমরা নোটে যাই ই কমার্সের। তাহলে ই কমার্স কোথায় ছিল দেখি। আচ্ছা নোটই তো পড়ে, নোট পড়াবার থেকে করলাম, আবার আসলাম কেন? তাহলে চলো আমরা নোটটা দেখে ফেলি। ই কমার্সের নোট কি? ই কমার্স মানে ইলেকট্রনিক কমার্স, অর্থাৎ আলটিমেট। তাহলে ই কমার্স মানে হচ্ছে আলটিমেট 21 শতকে ইলেকট্রনিকের মাধ্যমে বাণিজ্য করার পদ্ধতিকে বলে ই কমার্স। তাহলে আমাদের অর্থনীতি যদি বিকাশ করতে চাই, যদি কর্মসংস্থান তৈরি করতে চাই, তাহলে আমাদের বাণিজ্যের কোনো বিকল্প নাই। তাহলে মোবাইল বা কার্ড নাই, তাহলে তুমি কীভাবে বিল পরিশোধ করবা? তুমি সিওডির মাধ্যমে করবা, বা ক্যাশ অন ডেলিভারি, বা প্রাপ্তির পরে, যে প্রাপ্তির পর হচ্ছে পরিশোধ করবা, প্রাপ্তির পর পরিশোধ। তাহলে ই কমার্সের প্রচলন কত সাল থেকে শুরু হয়, প্রসার হয় কত সাল থেকে? তাহলে ই কমার্স 11-12, অর্থাৎ 11 এবং 12 সাল থেকে কিন্তু 2011 এবং 12 সাল থেকে কিন্তু ই কমার্স ধীরে ধীরে প্রসার হচ্ছে। তাহলে অনলাইন পণ্যের মূল্য পরিশোধ করা যায় কী কী মাধ্যমে? ডেবিট কার্ড দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে এবং মোবাইল ব্যাংকিং দিয়ে। তাহলে ই কমার্সে দুই ধরনের প্রতিষ্ঠান আছে, পারি। দেখো বৈদেশিক মুদ্রা অর্জন করার পাশাপাশি তুমি যদি কর্মসংস্থান তৈরি করতে পারো, সহায়তা করে কি? আউটসোর্সিং। তাহলে আউটসোর্সিং কী করে? বৈদেশিক মুদ্রা অর্জন করার পাশাপাশি তুমি তোমার কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়তা করে। আউটসোর্সিং মানে বুঝছো? আউট মানে বাইরে, সোর্স মানে হচ্ছে উৎস। তুমি বাইরের উৎস থেকে টাকা কামাবা। আউটসোর্সিং মানে দেখো কি লিখেছে, ঘরে বসে অন্য দেশে তুমি কাজ করবা, টাকা কামাবা, বৈদেশিক মুদ্রা অর্জন করবা, এটাকে বলে আউটসোর্সিং। দেখো আইসিটি কর্মক্ষেত্রে আইসিটির দুইটা প্রভাব আছে এবং বিনোদনেও আইসিটির দুইটা প্রভাব আছে। আমি আবার বলতেছি, আইসিটিতে বিনোদন করা যায় দুইভাবে এবং কর্মক্ষেত্রে আইসিটির দুইটি প্রভাব আছে। কয়টা প্রভাব আছে বলো তো? দুইটা প্রভাব আছে। কয়টা প্রভাব আছে? দুইটা প্রভাব আছে। কথা বোঝা গেল? তাহলে আমাদের পড়াশোনা এখানে শেষ। এবার আমরা এখানে একটু বলবো, দেখো লিপ ফ্রগ মানে কি? লিপ ফ্রগ মানে হচ্ছে বড় বড় লাভ। তো লিপ ফ্রগের অপর নাম কি? বড় বড় লাভ। ধরো তুমি ছিলা 0 পজিশনে, তুমি এখন 100 পজিশনে গেছো, তুমি ডাইরেক্ট উঠে গেছো, তুমি একটা বড় একটা উন্নতি করে আছো, এটাকে বলে বড় বড় লাভ, বা কি বলে? লিপ ফ্রগ। কি বলে? লিপ ফ্রগ। তো লিপ ফ্রগের অপর নাম দিতে পারে, ঠিক আছে। এবং আমরা দেখো কি বলছে, আইসিটি নিজেই নতুন নতুন কর্মক্ষমতা সৃষ্টি করতে পারে। অর্থাৎ দেখো আইসিটি কেমনে নিজে নিজে কর্মদক্ষতা সৃষ্টি করে, দেখো কর্মক্ষেত্র তৈরি করে। দেখো হার্ডওয়্যার মানে তো বুঝো হয়েছে কম্পিউটার, তারপরে হচ্ছে ল্যাপটপ। তাহলে আমার হার্ডওয়্যার, সফটওয়্যার, ওয়েবসাইট নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে কিন্তু আমি আইসিটি কিন্তু নিজে নিজে কী করছে? কর্মক্ষেত্র তৈরি করছে। দেখো হার্ডওয়্যার মানে কি? হার্ডওয়্যার মানে যন্ত্রপাতি। এই যে তোমার মাউস, এই তোমার কিবোর্ড, এবারে মনিটর, প্রিন্টার, যত যন্ত্রপাতি আছে এগুলো হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে যন্ত্রপাতি। হার্ডওয়্যার বানানোর জন্য কোম্পানি আছে না নাই? সফটওয়্যার বানানোর জন্য, ওয়েবসাইট বানানোর জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য অবশ্যই আমাদের কি আছে? বিভিন্ন কোম্পানি আছে এবং এই কোম্পানির আওতায় কিন্তু আমাদের কি করছে? বিভিন্ন মানুষ কাজ করছে। দেখো তাদের কিন্তু কর্মক্ষেত্র তৈরি করে দিয়েছে কে? আইসিটি। তাহলে আইসিটি কিন্তু এভাবেই কিন্তু নিজে নিজে কর্মক্ষমতা তৈরি করতে পারে। তারা আইসিটি কর্মদক্ষতা যেহেতু বৃদ্ধি হয়েছে, কর্মদক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে কি করতে পারে? আইসিটি নতুন নতুন কর্মক্ষমতা সৃষ্টি করতে, কর্মক্ষেত্র তৈরি করতে পারে। দেখো বাজার সম্প্রসারিত করে, দেখো বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু কোম্পানি আছে, যেমন রিয়েলমির ফোন আছে, তারপরে কি আছে? রেডমি আছে, অ্যাপেল আছে, ঠিক আছে না? অ্যাপেলের মোবাইল আছে, ঠিক আছে, অবশ্য আইফোন আছে। এই সকল জিনিসগুলো কিন্তু আমাদের বিভিন্ন ব্র্যান্ডের আছে এবং এদের কিন্তু কিন্তু অবশ্যই বাজার সম্প্রসারিত হচ্ছে। এদের কারণে বিভিন্ন বিভিন্ন আলটিমেটলি কি আছে? নতুন নতুন প্রোডাক্ট আসছে এবং বাজার সম্প্রসারিত হচ্ছে। যে স্বচ্ছতা বাড়ছে, জবাবদিহিতা বাড়ছে, আউটসোর্সিং করছে মানুষ বাইরের দেশ থেকে, আইসিটি এভাবে কিন্তু আইসিটি কী করছে? নতুন নতুন কর্মক্ষমতা তৈরি করছে। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। আলে গেছে, রোজা আছে তো কথা বলেছে না, মুখ দিয়ে বাধা হয়েছে। তাহলে আইসিটিতে কর্মক্ষেত্র সৃষ্টির জন্য কী বিষয় দক্ষতা হতে হবে? দেখো
তোমাকে কি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। তুমি যদি আইসিটির মাধ্যমে টাকা কামাতে চাও, তোমাকে ওয়ার্ড প্রসেসর বা এমএস ওয়ার্ড থেকে তোমাকে উপস্থাপন সফটওয়্যার বা পাওয়ার পয়েন্ট তোমাকে শিখতে হবে। ইন্টারনেট ব্রাউজিং থেকে ইমেইল করা শিখতে হবে। ইন্টারনেট ব্রাউজিং বলতে যেখানে তুমি সার্চ করো গুগল, তারপরে ফায়ারফক্স, এই মুজিলা, নানা ধরনের বিশ্লেষণী সফটওয়্যার সম্পর্কে জানতে হবে, এবং ব্যাংকিং সফটওয়্যার। তাহলে ব্যাংকিং সফটওয়্যার, বিশ্লেষণী সফটওয়্যার, ওয়েব প্রসেসর থেকে উপস্থাপন সফটওয়্যার, এবং আমাদেরকে শিখতে হবে ইন্টারনেট ব্রাউজিং থেকে ইমেইল। এ সকল জিনিসগুলো শিখতে হবে। এ সকল জিনিসগুলো শিখলেই আমি কী করতে পারবো, আইসিটিতে দক্ষ হতে পারবো। ঠিক আছে, এই ছিল আমাদের পুরো চ্যাপ্টার। আমি সম্পূর্ণ অংশ পড়াই ফেলেছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে আইসিটি অন্য কোনো ভিডিওতে। অবশ্যই ভালো লাগলে অবশ্যই ভাইয়া ভিডিওটা শেয়ার করবা, সাবস্ক্রাইব করতে ভুলবা না, এবং অবশ্যই ভাইয়া কমেন্টে একটা জিনিস লিখে যাবা। ঠিক আছে ভাইয়া কেমন ক্লাসটা নিয়েছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।